ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি? যে কোম্পানির ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে লোয়েস্ট, সেটি হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, নাকি? যেখানে ডাব্লিউসিসি সবচেয়ে কম, সেটাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, নাকি? ঠিক আছে কথাটা? জি স্যার, জি স্যার। কেন? কারণ কি? পি নট ইকুয়াল টু কি? D0/P0 স্যার। ডি জিরো ডিভাইডেড বাই পি জিরো, ওকে, ঠিক আছে। অথবা ডি নট যদি টাকা 5 হয়, আর পি নট না কে, তাই তো? জি স্যার। Yes, sir. টাকা 5, ডি নট যদি টাকা 5 হয় আর এটা যদি 15% হয়, তাহলে পি নট কত বলেন তো? 15/5/0.15 কত আসে? 33%, 33.33। 5 ভাগ হচ্ছে 0.15, সো জি আপনার স্যার। রেজাল্ট আসবে 33.33 টাকা। 33 টাকা হলো পার শেয়ারের ভ্যালু, ঠিক আছে। এখন ধরেন যদি পি নট যদি কেই, যেখানে ডাব্লিউসিসি সবচেয়ে কম বললাম আমি, ধরেন 10% হয়, তাহলে কত আসে? 50, 50, স্যার। 50 টাকা। তার মানে কি, যদি ডাব্লিউসিসি কমে যায়, কেই কমে যায়, তাহলে আমরা কি দেখতেছি? বেল অফ দ্য ফার্ম কি বেড়ে যাচ্ছে, P0 নাকি? বেড়ে যাচ্ছে, স্যার, বিনোদন। বেড়ে যাচ্ছে। সো আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা বলতেছি যেটা, যেখানে ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট, সেখানে কি বেল অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট, জি স্যার। এটাই হলো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে। এখন ট্রেডিশনাল অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি আমরা কখনো বলতে পারবো না যে ডেট যদি 50% হয় আর ইকুইটি যদি 50% হয়, তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে। আবার 70% যদি ডেট হয়, 30% যদি ইকুইটি হয়, তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে, সেটা বলা যাবে না। আবার উল্টা যদি হয়, 30% ডেট, 70% ইকুইটি যদি হয়, তাতেও যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে তা কিন্তু বলা যাবে না। সো অ্যাকচুয়ালি কি, কোন পয়েন্টে ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট, সেটা আমরা ডাইরেক্টলি কখনো রেশিও দিয়ে বলা যাবে না। এটা হলো কি একটা ট্রায়াল এন্ড এরর বেসিস, এটা একটা ক্যালকুলেশন। তো ট্রায়াল এন্ড এরর বেসিসে দেখতে হবে কোন জায়গায় আপনার ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট হচ্ছে, সেটাই হচ্ছে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাজ পার ট্রেডিশনাল ভিউ, অ্যাজ পার ট্রেডিশনাল ভিউ, ঠিক আছে। তো এখন আসেন তাহলে ট্রেডিশনাল ভিউতে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কিভাবে ক্যালকুলেশন করব, সেটা ম্যাথমেটিক্যাল প্রুফ। প্রথমেই আসেন পয়েন্ট নাম্বার 1 কি বলছে পড়েন তো একটু। পয়েন্ট নাম্বার 1 কি বলছে? এক নম্বর পয়েন্টে কি বলছে পড়েন। স্যার, আমি পড়বো স্যার। হুম,
এক নম্বর হচ্ছে as the company increase its gearing level, the cost of debt remains unchanged after a certain level. However, the financial প্রথমটা risk শেষ to করেন, the প্রথমটা as the company increases its gearing level. Gearing মানে কি? ডেট ইকুইটি sir debt equity. Gearing মানে হচ্ছে ডেট, ঠিক আছে? তার মানে আস্তে আস্তে ডেট বাড়াচ্ছে। ধরেন কোম্পানির হলো 100% ইকুইটি ফাইন্যান্স ছিল, কোনো ডেট ছিল না। এখন ডেট আস্তে আস্তে বাড়াচ্ছে, ধরেন প্রথমে 10% দিল, তারপরে 20% আস্তে 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 বাড়াচ্ছে। কিন্তু বাড়াচ্ছে, কিন্তু দেখেন কি আপনার কস্ট অফ ডেট কিন্তু রিমেইন আনচেঞ্জ। কথাটার মানে বুঝছেন? ডেট আসতেছে কিন্তু কস্ট অফ ডেট কি একই রেটে ডেট আসতেছে, 9%, 9%, 9%, অথবা 10%, 10%, 10% ডেট আসতেছে। মানে লোন করতেছে, এগুলি সবই হচ্ছে কি একই রেটে 10%। সো আস্তে আস্তে যত বাড়াচ্ছেন লোনের পরিমাণ, আপনার কস্ট অফ ডেট রিমেইন আনচেঞ্জ। আফটার এ সার্টেন লেভেল, সিগনিফিকেন্ট লেভেল, এখন মনে করেন 50-50 হয়ে গেছে, যে 50% হচ্ছে ইকুইটি আর 50% হচ্ছে কি আপনার ডেট। তাহলে কোম্পানির কি ডেট বাড়া মানে কি রিস্ক বাড়া নাকি রিস্ক বাড়তেছে? না স্যার, অপটিমাল স্ট্রাকচার ডেট দিকে যাচ্ছে। মানে কি? ডেট বাড়া মানে তো রিস্ক বাড়া। ডেট বাড়া মানে কি রিস্ক বাড়া। কি রিস্ক বাড়া? ডেট বাড়া মানে হচ্ছে কি রিস্ক বাড়া? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিস্ক বাড়া। ফাইন্যান্সিয়াল, আমরা কি ব্রডার সেন্সে দুই ধরনের রিস্কের কথা বলছি না? একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক, আর একটা হচ্ছে কি আপনার বিজনেস রিস্ক, নাকি? জি স্যার। বিজনেস রিস্ক হচ্ছে আমি সেল করে অপারেটিং প্রফিট আর্ন করতে পারবো না, সেটাই হচ্ছে কি আপনার বিজনেস রিস্ক। আর ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে আমি অপারেটিং প্রফিট করলাম, কিন্তু ইন্টারেস্টের কারণে কি আমার অপারেশন প্রফিট আমি সাস্টেন করতে পারলাম না, তাহলে তো ফাইন্যান্সিয়াল রিস্ক অনেক হাই। বুঝছেন কিনা? তার মানে জি স্যার। অপারেটিং প্রফিট থেকে আমি নেট প্রফিট বের করতে পারতেছি না। যে অপারেটিং প্রফিট পর্যন্ত আমার 10%, 15% আছে, কিন্তু যখনই ফাইন্যান্সিয়াল কস্টটা আমি চার্জ করতেছি, তখন আর কি কোম্পানির প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আর কোনো ইনকাম থাকতেছে না। তার মানে কি আমার ফাইন্যান্সিয়াল রিস্ক অনেক হাই। হাইয়ের কারণে আপনার ইন্টারেস্ট বেশি আসতেছে। ইন্টারেস্ট বেশি হওয়া মানে হচ্ছে কি আমার ফাইন্যান্সিয়াল রিস্ক কি বেড়ে যাচ্ছে। তো 1 নম্বর পয়েন্টে এটাই বলছে, যদি একটা সার্টেন লেভেলের পর, সার্টেন লেভেল বলতে এখানে সিগনিফিকেন্ট লেভেল বোঝাইছে, ধরেন নো মোর দেন 50%, বাড়ানোর পর যদি আপনি মোর দেন 60% বাড়ান, তখন আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা ইনক্রিজ করবে, এবং ফাইন্যান্সিয়াল রিস্ক ইনক্রিজ করার সাথে সাথে আপনার কস্ট অফ ডেট কি একটু বেড়ে যাবে। আহ, 1 নম্বর পয়েন্টে যা যা বলছি সব ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কোনো প্রবলেম নেই সবাই? ওকে, আমি বুঝে নিয়েছি আপনারা এটা বুঝছেন। তার মানে প্রথম হলে কোম্পানি জিরো গিয়ারিং দিয়ে স্টার্ট করেছিল, আস্তে আস্তে গিয়ারিং লেভেলটা বাড়াচ্ছে, বাড়ানোর কারণে আপনার রিস্ক বাড়তেছে। কিন্তু একটা আগের সিগনিফিকেন্ট লেভেলের আগ পর্যন্ত ইন্টারেস্টের কোনো চেঞ্জ ছিল না। যখনই আপনার সিগনিফিকেন্ট লেভেলে আপনি ডেট ইউজ করলেন, তখন এখানে ফাইন্যান্সিয়াল রিস্ক ইনক্রিজ করলো, এবং ফাইন্যান্সিয়াল রিস্কটা আগের থেকে বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে তারা কি করতে পারে, তারা হায়ার রিটার্নের জন্য কি আপনাকে ক্লেম করতে পারে। এই কথাটা ছিল 1 নম্বর পয়েন্টে। ওকে, রিস্কটা অ্যাকচুয়ালি কে বিয়ার করে? স্যার ল্যান্ডার বিহেভ করেন ডেপ্টের ক্ষেত্রে। শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার হচ্ছে কি আপনার রিস্কটা বিয়ার করবে। তাইলে দেখেন, আগে আপনার 100 টাকার এগেনস্টে আপনার কোনো রিস্ক ছিল না, আর এখন টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার 100 টাকা, মানে 50 টাকার এগেনস্টে আপনি 50 টাকা রিস্ক নিলেন, 50-50 ডেট এবং ইকুইটি। আগে ছিল 100 টাকার এগেনস্টে আপনার কোনো রিস্ক ছিল না, আর এখন 50 টাকার এগেনস্টে আপনার 50 টাকা রিস্ক, এবং এই রিস্কটা শোল্ডার করবে হচ্ছে কি ইকুইটি হোল্ডার। তাহলে 0% থেকে তার 100% রিস্ক হয়ে গেল। যখনই তার রিস্ক বেশি হয়ে যাবে, সে কি বলবে বলেন তো ইকুইটি হোল্ডাররা? ডিভিডেন্ড বেশি ক্লেম করবে।
ডিভিডেন্ড বেশি ক্লেম করবে। জি স্যার, রিটার্ন অ্যাকসেপ্ট করবো। The equity holder for the above reason also increases the cost of equity. তার মানে কি, তারা কস্ট অফ ইকুইটি বাড়ানোর জন্য তারা কি ক্লেম করবে। Although the cost of equity goes up, the interest rate benefit are not completely offset by the increases. Consequently, WSCC will still be following. ডেট বাড়লো, ফাইন্যান্সিয়াল রিস্ক বাড়তেছে, এই কারণে ডেট হোল্ডাররা হায়ার রিটার্নের জন্য ক্লেম করতেছে। বাইর করছো তোর সবটি বাইর কর না বুঝলি এটা রিস্ক কেমনে লাগে নিয়েছি, মাথা তোদের মাথা যায় কি রিস্কটা আমাদের বেড়েছে। আগে যে রিস্ক ছিল এখন কি তার বেশি রিস্ক হয়ে গেছে। বেশি রিস্ক হওয়ার কারণে সে ডিভিডেন্ড বেশি এক্সপেক্ট করতেছে। এখন ডিভিডেন্ড যতটুকু এক্সপেক্ট করতেছে, যতটুকু বাড়তেছে, আপনি যদি ক্যাপিটাল স্ট্রাকচারে ইন্টারেস্ট অথবা ডেট ইউজ করেন তাহলে আপনি একটা ট্যাক্স শিল পাবেন, মানে ট্যাক্সের একটা বেনিফিট আপনি পাবেন। এই বেনিফিট দিয়ে আপনি যতটুকু ডিভিডেন্ড অথবা কস্ট অফ ডেট বাড়তেছে সেটা অফসেট হচ্ছে না। না হওয়ার কারণে ডাব্লিউসিসি আগের পয়েন্ট থেকে কি আস্তে আস্তে বেড়ে যাবে। বুঝছেন কি বলছি? জি স্যার। ডাব্লিউসিসি আগে থেকে বাড়তে থাকবে। আবার however, as the borrowing increases, the আবার দেখেন, as the borrowing increases, 3 number point, as the borrowing increases, the equity holder will, because of the mass increased risk perception of the company, be asking for more return, যেটা অলরেডি বলেছি আমি। There will be level when the required equity return will more than the offset of the interest tax benefit of the borrowing. At this level, WCC will still rising. This level of the optimum capital structure, this this level is the optimum capital structure. এখন দেখেন, যখন আপনি আস্তে আস্তে কস্ট অফ ডেট আপনি ইউজ করলেন, আপনার ডাব্লিউসিসি আস্তে আস্তে কমতে থাকলো। যখনই আপনি কস্ট মানে ডিভেঞ্চারটা একটু বেশি ইউজ করে ফেললেন, তখন আপনার কোম্পানির রিস্ক বেড়ে গেল। রিস্ক বেড়ে যাওয়ার কারণে ডেট হোল্ডার এবং ইকুইটি হোল্ডার দুজনে কি আগে থেকে রিটার্নটা একটু বেশি এক্সপেক্ট করবে। বেশি এক্সপেক্ট করার কারণে আগের যে ডাব্লিউসিসি ছিল ওইখান থেকে এক্সিস্টিং ডাব্লিউসিসিটা কি আপনার বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে দেখেন, প্রথমে আপনার ডাব্লিউসিসি অনেক হাই ছিল, হাই থাকার কারণে আপনি ডেট ইউজ করলেন, ডেট ইউজ করতে করতে আস্তে আস্তে কমে গেল, কমে গিয়ে একটা একদম লাস্ট লেভেলে চলে আসছে। যখন আরেকটু ডেট ইউজ করলেন তখন এটা কি রিভার্স ব্যাক করেছে, রিভার্স ব্যাক করে এটা অ্যাকচুয়ালি না কমে বরঞ্চ কি আগের থেকে আরো বেড়ে গেছে। তার মানে এই যে বেড়ে যাওয়ার যে পয়েন্টটা, ঠিক তার যে আগের পয়েন্ট আছে, এই আগের পয়েন্টটাই হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বাসাতে ফোন দিব না, হ্যাঁ গাড়ি
স্যার স্লাইড চলে গেছে। আরে নিজেও নাই এখন। হ্যাঁ সেটাই তো দেখছি, স্যারের কানেকশন মনে হয় চলে গেছে। لا إله إلا الله। সরি, আমার ল্যাপটপটা একটু হ্যাং করেছিল। যাই হোক সো এখন দেখেন আপনার এই গ্রাফটা দেখেন, ট্রেডিশনাল অ্যাপ্রোচ কি বলতেছে। প্রথমে দেখেন আপনার কোনো ইকুইটি ডেট নাই। ডেট না থাকার কারণে আপনার এটা হচ্ছে কি আপনার ডাব্লিউসিসি, এইটা সবার উপরেরটা। যখন আপনি ডেট ইন্ট্রোডিউস করতে থাকলেন, এই যে কস্ট অফ ডেট, এই যে এটা নিচের পয়েন্টটা, তখন আস্তে আস্তে দেখেন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ যেটা মাঝখানে এটা আস্তে আস্তে কমতে থাকলো। কমে এই যে এই পয়েন্টটা এসে, এই পয়েন্টে এসে একদম কমে গেল। এই যে এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে একদম কমে গেল। কমে গিয়ে আস্তে আস্তে কি দেখেন, যখন আরো ডেট ইউজ করলেন তখন এটা কমে না গিয়ে আবার কি আবার উপরের দিকে, মাঝখানের যে গ্রাফটা এটা উপরের দিকে চলে গেল। ঠিক আছে, উপরের দিকে আপনার চলে গেল। তার মানে দেখেন ডাব্লিউসিসি আপনার প্রথমে যখন আমরা ডেট ইউজ করব তখন ডাব্লিউসিসি আস্তে আস্তে কমতে থাকলো। যখন ডেটটা সিগনিফিকেন্ট লেভেলে আমরা বাড়ায় ফেলবো তখন ডাব্লিউসিসি না কমে উল্টো কি আপনার আরো বেড়ে যায়। তাহলে এই যে পয়েন্ট থেকে বাড়লো, এর যে ঠিক ইমিডিয়েট আগের যে পয়েন্টটা, মানে এই যে ওপি, এই ওপিটাই হচ্ছে কি আপনার ডাব্লিউসিসি। এখানে হচ্ছে কি ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট, এবং ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট এবং বিলো অফ দ্য ফার্ম কি সবচেয়ে হাইয়েস্ট, অপটিমাম লেভেল। অপটিমাম লেভেল। সো এই যে এটা 70-30 অথবা 30-40, এটা স্পেসিফিক কোনো কি এরকম কোনো নিয়ম নাই। নিয়মটা হচ্ছে ট্রেডিশনাল ভিউতে যেখানে আপনার ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট, সেখানে কি বেল অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট। এই কারণে এই পয়েন্টকে বলা হয় কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? জি স্যার। সো একটা গেল ট্রেডিশনাল ভিউ। এখন আছেন এমএম ভিউ। এমএম এমএম সাহেব, মরিগনিং এন্ড মিলার, উনি দুইটা থিওরি দিয়েছে। একটা হচ্ছে 1958 সালের থিওরি, একটা হলো 1963 সালের থিওরি। 1958 সালের থিওরিতে উনি বলতেছে there is no impact of income tax, মানে ইনকাম ট্যাক্সের কি কোনো ইম্প্যাক্ট কি নাই। না থাকার কারণে ভ্যালু অফ দ্য গিয়ার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ দ্য আনগিয়ার্ড ফার্ম। কথাটা মানে বুঝছি? মানে বুঝেছি? জি স্যার, একটা লোন সহ একটা লোন ছাড়া। না না, আমি বললাম যদি কোনো ট্যাক্সের ইম্প্যাক্ট না থাকে, ট্যাক্স রেট যদি না থাকে, তাহলে ভ্যালু অফ দ্য গিয়ার্ড ফার্ম আর ভ্যালু অফ দ্য আনগিয়ার্ড ফার্ম দুইটার ভ্যালুই কি সমান আসবে, কোনো পার্থক্য আসবে না। ও জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছেন? জি সেই স্যার। কথাটা বলেছি। জি স্যার। আর যদি ট্যাক্সের ইম্প্যাক্ট থাকে, এই যে এখানে দেখেন ইকুয়েশনটা যেটা বলেছি এটাই, ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম ইকুয়াল টু কি ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম। ঠিক আছে, মানে আমি লোন ইউজ করি আর নাই করি না কেন, যে গিয়ার্ড ফার্ম এবং আনগিয়ার্ড ফার্ম দুইটার টোটাল ভ্যালুটা কি রিমেইন সেম, সমান, যদি ট্যাক্সের ইমপ্যাক্ট না থাকে। যদি ট্যাক্সের ইম্প্যাক্ট না থাকে। ধরেন আমরা ট্যাক্সের ইম্প্যাক্টটা নিয়ে আসলাম, মানে ট্যাক্সের ইম্প্যাক্টটা আসলো, ট্যাক্স মডেল, এটা হলো 1960 সালের মডেল। ওনা এখানে বলতেছে আসলে কি আমরা যেটা ধরেছিলাম দ্যার ইজ নো ইম্প্যাক্ট অফ ট্যাক্স,
একটা সিস্টেম করে ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা কেবল। আইফোনের কেবল গুলো এরকম, আর সাইড টকিং এর কারণে বোঝা যায় না। এখনকার গুলো এরকম, এখনকার দুই পাশে এরকম। যারা কথা বলতেছেন একটু অফ করেন আর না। একটা মনে আছে মিস্টার আফজাল, মিস্টার আফজাল, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। আমি আবার বলি, 1963-তে মিস্টার মিলার বলছে the bill of the gear firm equal to bill of ungeared firm প্লাস হলো কি ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড জিনিসটা কি, মানে আমি বিল অফ দ্য গিয়ার ফার্ম হচ্ছে যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ডিবেঞ্চার আছে অথবা ডেট আছে সেটা। তো এই কোম্পানির ভ্যালু ইকুয়াল টু কি ভ্যালু অফ দ্য আনগিয়ার ফার্ম প্লাস হচ্ছে কি ট্যাক্স শিল্ড। ঠিক আছে, তার মানে ভ্যালু অফ দ্য ফার্ম আপনার ডিপেন্ড করতেছিল ট্যাক্স শিল্ডের উপর। ট্যাক্স শিল্ড আপনি যত বেশি পাবেন ভ্যালু অফ দ্য ফার্ম কি তত বাড়বে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে কোন পয়েন্টে আপনি ট্যাক্স শিল্ড সবচেয়ে হাইয়েস্ট পাবেন বলেন। যদি আমি 100% কি ডেট ইউজ করি, নাকি 100 বলবো না, 99.99998, তার মানে অ্যাবাউট 100% যখন আমি ডেট ইউজ করবো ক্যাপিটাল স্ট্রাকচারে, তখনই কি আমার ডাব্লিউসিসি সবচেয়ে কমে যাবে অথবা সবচেয়ে লোয়েস্ট হবে। সবচেয়ে লোয়েস্ট হলে এটাই হচ্ছে কি আপনার বিল অফ দ্য ফার্ম কি ওইখানে সবচেয়ে হাইয়েস্ট হবে, দ্যাটস ওয়াই কি এটাই হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো আপনারা কি এগ্রি করেন ওনার কথায়? হুম, না স্যার, কেন এগ্রি করতেছেন না অথবা কেন করছেন? ট্যাক্স শিল বেশি হবে বাট ইন্টারেস্ট তো প্রচুর হবে না। না, এখানে দেখেন আমি জাস্ট হলো একটা ইয়াতে একটা এক্সাম্পল দিই, দাঁড়ান এক্সেলে দেখাই। এখানে দেখেন আমার ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে ধরেন এইটা 10,00,000, হ্যাঁ 10,000, 10,000 হচ্ছে আমার ব্যালেন্স শিট সাইড, এখানেও 10,000, এখানে 10,000। ওকে, এখানে দেখেন অর্ডিনারি শেয়ার হলো 5, প্রিফারেন্স শেয়ার হচ্ছে 2, আর ব্যাংক লোন হচ্ছে 3। তার মানে হচ্ছে কি টোটাল 70% হচ্ছে কি আপনার 70% হচ্ছে কি আপনার ডেট নাকি না ইকুইটি, আর 30% হচ্ছে কি আপনার ডেট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স শিট স্ট্রাকচার। এখন 1963 সালে বলতেছে বিল অফ দ্য লিভার্ড ফান্ড ইকুয়াল টু বিল অফ আনলিভার্ড ফান্ড প্লাস হচ্ছে কি ট্যাক্স শিট। তার মানে কি বিল অফ দ্য লিভার্ড ফান্ডের ভ্যালু তখনই বেশি বাড়তে থাকবে যখন ট্যাক্স শিট আমি সবচেয়ে হাইয়েস্ট পাবো। তাহলে কোন পয়েন্টে আমি ট্যাক্স শিট সবচেয়ে হাইয়েস্ট পাবো? যখন যখন আমার ডেট কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের ডেট 99.998% কি আমি ডেট ইউজ করবো, তখনই কি আমি ট্যাক্স শিট সবচেয়ে হাইয়েস্ট পাবো, এবং কি বিল অফ দ্য ফার্ম লিভার্ড ফার্ম কি সবচেয়ে হাইয়েস্ট হবে। ঠিক আছে, কিভাবে দেখেন, একটা হলো গিয়ার্ড ফার্ম, একটা হচ্ছে আনগিয়ার্ড ফার্ম। গিয়ার্ড ফার্মের সেলস এত কস্ট অফ গুডস সোল্ড সেম, কস্ট অফ গুডস সোল্ড সেম, আমাদের অপারেটিং প্রফিট এখানে 300, এখানে 300। ওকে, লেস হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এক্সপেন্স এখানে 100, এখানে নীল, যেহেতু আনগিয়ার্ড ফার্ম হলে তো আর আপনার ইন্টারেস্ট রেট আসবে না। সো আপনার নেট প্রফিট বিফোর ট্যাক্স হলো এখানে 200, এখানে 300।
লেস ট্যাক্স এট দ্য রেট অফ 40%। এখানে হলো 80, আর এখানে কত? এখানে কত? 120। 120। তার মানে দেখেন, আমি 120 টাকা ট্যাক্স দিচ্ছি, আর এখানে ট্যাক্স দিচ্ছি কত? 80 টাকা। 80 টাকা। তার মানে 40 টাকা কি হলো? এটা ডিফারেন্ট হয়ে গেল। ডিফারেন্সটা কেন আসলো? এখানে 40 টাকা বেশি যাচ্ছে, এখানে বেশি কম যাচ্ছে। কম যাচ্ছে। এই যে দেখেন, আমি যে ফাইন্যান্সিয়াল প্রফিট এক্সপেন্স বেশি। দিলাম, এই যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, এই ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের উপর আপনার ট্যাক্স ছিল কত? 40%। 40%, জি। 40% কত টাকা আছে? 40 টাকা আছে। 40 টাকা। এই 40 টাকা বেনিফিটকে আমরা পেয়েছি, বেনিফিট পাওয়ার কারণে আমার ট্যাক্স কম দিতে হলো কত? 40 টাকা। 40 টাকা। জি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। এখন দেখেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি? আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল পার্সন কারা বলেন তো? ইন্টারনাল কারা কারা, এক্সটার্নাল কাকে? হ্যালো? ব্যাংক ব্যাংক এক্সটার্নাল এখানে এখানে ব্যাংক এক্সটার্নাল। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আদার দেন ট্যাক্স অথরিটি, ইনকাম ট্যাক্স অথরিটি, কেউ এক্সটার্নাল না, বাকি সবাই হচ্ছে কি? ইন্টারনাল। বুঝতে পেরেছেন? ট্যাক্স অথরিটি বাদে বাকি সবাই ইন্টারনাল। বাকি সবাই হলো ইন্টারনাল। ট্যাক্স অথরিটি হচ্ছে কি আপনার এক্সটার্নাল। তাহলে দেখেন, আমি এখানে দেখেন ইয়ার্ড ফর্মে আমি টোটাল ডিস্ট্রিবিউশন কত করতেছি? 100 টাকা দিচ্ছি হচ্ছে ইন্টারনালি, কত ডিস্ট্রিবিউশন করতেছি দেখেন। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স দিতেছি ব্যাংকারদেরকে, আর 120 দিচ্ছি কত? কাদেরকে? ট্যাক্স অথরিটি। ইকুইটি হোল্ডারকে। ইকুইটি হোল্ডারকে, সরি। ইকুইটি হোল্ডারকে দিচ্ছি 120, আর 120। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স মানে ব্যাংকারদেরকে দিচ্ছি 100। 100। তাহলে আমি টোটাল ডিস্ট্রিবিউশন কত করতেছি? 220। ইন্টারনালি কিন্তু আমি 220 দিচ্ছি। আর এখানে দেখেন, এখানে দেখেন, আমি ফাইন্যান্সিয়াল এক্সপেন্স 0 দিতেছি, আর ইকুইটি হোল্ডারদের দিচ্ছি কত? 180। 180। 180। মানে কি, এখানে এখানে ছিল 220, আমি ইন্টারনালি রয়েছিল, আর এখন এখানে আছে কত? 180। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে দেখেন, ইন্টারনাল পার্সনদের কাছে আমার ভ্যালুটা কিন্তু কম রয়ে যাচ্ছে, কিন্তু এক্সটার্নাল পার্সন তার মানে ট্যাক্স অথরিটির কাছে চলে যাচ্ছে আপনার 80 টাকা। যেটা যেটা হলো আনগিয়ার্ড ফার্মের ক্ষেত্রে আমরা কিন্তু এটা 120 টাকা দিচ্ছি। স্যার মেইন বেসিসটা কি এরকম যে যেহেতু ব্যাংকের টাকাটা দিয়ে আমার বিজনেস হচ্ছে ইনকাম বাড়তেছে, এই কারণে ওটাকে ইন্টারনাল ধরতেছি, আর নো, ট্যাক্সের তা না। টাকাটা তো তা না, ক্যাপিটাল স্ট্রাকচারের যারা কম্পোনেন্ট, যারা ক্যাপিটাল স্ট্রাকচারে ফাইন্যান্স করেছে, তারা সবাই ইন্টারনাল পার্সন। ওকে স্যার। ঠিক আছে? যারা যারা আপনার কোথায় ফাইন্যান্স করেছে, ক্যাপিটাল স্ট্রাকচারে ফাইন্যান্স করেছে, সবাই হচ্ছে কি আপনার ইন্টারনাল পার্সন। ওকে। সো আমরা কি পেলাম? এমএমএ ট্যাক্স শিল্ড এর উপর ডিপেন্ড করতেছে কি? ভ্যালু অফ দ্য ফার্ম। কিন্তু স্যার এখানে যে নিট প্রফিটটা তো যেটার মানে আনগিয়ার্ড ওটারই তো বেশি 180। হ্যাঁ, যে কি বলেন কোশ্চেনটা? থেকে এইখানে তো দুইটা কম্পারিজন করে ওখানে বলতেছে যে যেখানে ট্যাক্সটা সেভিংস বেশি হয়েছে সেখানে আমার সর্বোচ্চ হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার সবচেয়ে ভালো। জি। কিন্তু আলটিমেটলি তো যেটা কিনে আনগিয়ার্ড লোনটা কম, তার কিন্তু নিট প্রফিট মানে প্রফিট আফটার ট্যাক্সটা বেশি 180, আর না, ওখানে এখানে তো আপনার দেখতে হবে, নেট প্রফিট দিয়ে তো জাজমেন্ট হবে না। এখানে তো জাজমেন্ট হবে হচ্ছে কম্পোনেন্ট যারা, যে এখানে এখানে আপনার নেট প্রফিট যেমন আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে। ইন্টারেস্ট এক্সপেন্সও তো একটা পার্টিকে আপনি দিচ্ছেন, এরা তো আপনার ইন্টারনাল পার্টি। শেয়ার হোল্ডাররা যেমন ইন্টারনাল, আবার যারা ব্যাংক লোন যারা দিয়েছে তারাও তো আপনার ইন্টারনাল পার্টি।
এই দুইটা মিলে কত দিয়েছেন সেটা বলে, বুঝেন নাই? হ্যালো, আপনার 120 180 এটা তো শুধু হলো একটা একটা পার্টি হলো, আমরা একটা পার্টি কনসিডার করে তো আর বলবো না, আমরা জি ডেট জি এবং ইকুইটি দুইটার কম্বিনেশনে বলতে হবে। জি স্যার। তাহলে 120 প্লাস 100, এখানে কত দেওয়া, ইন্টারনালি কত দিলাম, 220, আর এখানে 200। দিলাম 180, তার মানে এখানে 40 বেশি দিলাম। এই 40 বেশি দেওয়ার কারণটাই হচ্ছে কি আমি ট্যাক্স শিল পেয়েছি 40 টাকা। জি ঠিক স্যার। আছে, জি স্যার। এখন দেখেন আসলে আমরা যেটা চিন্তা করতেছি, এমএম সাহেব তো যেভাবে বলছে আসলে আমরা এটাতে কোনোভাবেই এগ্রি হইতে পারতেছি না। যে আমরা তো জানি কি লোন যত বাড়বে, হ্যাঁ, আপনার কোম্পানি তত বিপদে থাকবে, তাই না? এখন এমএম সাহেব বলতেছে যখন আপনি ক্যাপিটাল স্ট্রাকচারে 99.9998% আপনি ডিবেঞ্চার অথবা কি গিয়ারিং ইউজ করবেন, তখন আপনি কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে। এখন বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক, ওনার কিছু সমালোচনা আছে। সমালোচনাটা হলো ফার্স্ট হলো ট্যাক্স এক্সস্ট। ট্যাক্স এক্সস্ট মানে বলতেছে এখানে দেখা গেল যে আমি আসলে ইন্টারেস্ট গিয়ারিংটা এমন পরিমাণে বাড়াইলাম, এখানে আগে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ছিল 100, এখন হয়ে গেছে 350, বুঝছেন? ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হয়ে গেছে 350, তার মানে আমার নেট প্রফিট বিফোর ট্যাক্স কত, 50 টাকা লস। তাহলে আমি কি এই ট্যাক্সটা কি আমি আর ইউজ করতে পারতেছি? ট্যাক্স শিলটা কি আমি আর পাচ্ছি? পাচ্ছি না। পাচ্ছি না। আমি কিন্তু ট্যাক্স শিল পাচ্ছি না। ট্যাক্স শিল না পাওয়ার কারণে কোম্পানি কিন্তু নেগেটিভে চলে গেল, বুঝতে পেরেছেন? সো আমি ট্যাক্স এক্সস্ট করতে পারতেছি না, কারণ এমন পরিমাণে লস হয়েছে, লস হওয়ার কারণে আমি ট্যাক্সটা এক্সস্ট করতে পারতেছি না। সেকেন্ড হচ্ছে এজেন্সি কস্ট। এজেন্সি কস্ট মানে হচ্ছে কি, এখানে ব্যাংকার এবং মালিক তাদের মধ্যে কি একটা কোঅর্ডিনেশনের খুব একটা অভাব হয়ে যায় যখন লস হয়ে যায়। ব্যাংকাররা বলে কি, আপনি তো অ্যাক্রুয়াল বেসিস করেন না, কি করেন না করেন এগুলো আমার দেখার বিষয় না, আমাকে ক্যাশটাকে ইনস্টলমেন্ট দিতে পারছেন কিনা সেটা হচ্ছে আমার হেডেক। বুঝতে পেরেছেন? জি স্যার। সো আবার ইকুইটি হোল্ডার বলবে কি, ভাই অ্যাক্রুয়াল বেসিসে প্রফিট আসছে কিন্তু রিয়েলি তো প্রফিট আসে নাই, অথবা অ্যাক্রুয়াল বেসিসে আপনার লস আসছে কিন্তু রিয়েলি তো আপনার লস আসে নাই। তখনই এদের মধ্যে কি একটা ঝামেলা ক্রিয়েট হবে। ঝামেলা ক্রিয়েট হলে তখন এখানে এগুলি সব সার্টিফাই করার জন্য আপনার চলে আসবে হচ্ছে কি আপনার একজন থার্ড পার্টি। ঠিক আছে, জি স্যার। একজন থার্ড পার্টি চলে আসবে যাকে আমরা এজেন্ট বলতেছি, তো তাদের খরচটা আবার ফার্দার কোম্পানির বিয়ার করতে হবে। আর লাস্টে যখন আপনার লস শুধু আসতেই থাকবে, খালি লস 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 লস, তখন কোনো এক সময় আপনি ব্যাংকরাফট হয়ে যাবেন। ঠিক আছে, আপনি ব্যাংকরাফট হয়ে যাবেন, আপনাকে ব্যাংকরাফট ডিক্লেয়ার করা হবে। সো এই তিনটা প্রবলেম হচ্ছে আপনার উইথ ট্যাক্স মডেলে চলে আসবে। একটা হচ্ছে ট্যাক্স এক্সস্ট, দুই হচ্ছে এজেন্সি কস্ট, আর লাস্ট হচ্ছে কি আপনার ব্যাংকরাফটেন্সি কস্ট। এই, ওকে। জি স্যার। তাহলে স্যার আলটিমেটলি ওই মডেলটা কার্যকরী আর রইলো না। কার্যকরী হলো কিন্তু রিস্ক আছে। সো আমার দুইটা মডেলই কমপ্লিট, ট্রেডিশনাল ভিউ আর একটা এমএম ভিউ। ট্রেডিশনাল এবং এমএম দুইটা দুই মেরুতে আছে, তাই না? জি স্যার, দুইটা 2 মিনিট। হুম। সো তারপরে আসেন প্যাকিং থিওরি, প্যাকিং অর্ডার থিওরি। সেকেন্ড পয়েন্টটা খালি পড়েন, ফার্স্ট পয়েন্টটা পড়া পড়েন, কিন্তু সেকেন্ড পয়েন্ট আগে পড়েন, তারপর আমি বলছি।
বুঝেছি 2 নম্বর পয়েন্টটা? না স্যার বুঝিনি। কি বলেছে করেন? পিক করব আমি সোর্স সোর্স চ্যাপ্টার 4 আমরা কি সোর্সেস অফ ফাইন্যান্স দিয়েছি। বিষয়টা এরকম, ধরেন আপনি এখন একটা বিজনেস স্টার্ট করবেন, আপনি ডিসিশন নিয়েছেন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন। এখন ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনার কি ফান্ড দরকার হবে, তাই না? দরকার হবে কিনা? জি স্যার। ফার্স্টলি আপনি কার কাছ থেকে টাকা নেবেন? কার কাছ থেকে টাকা নেবেন? কার কাছ থেকে টাকা নেবেন না নিজের টাকা নিজে ইনভেস্টমেন্ট করবেন? ব্যাংকের কাছ থেকে টাকা নেব। নো, ব্যাংক তো আপনাকে টাকা দিবে না। ব্যাংক নিজের কাছ আপনাকে টাকা থেকে দিবে কেন? ব্যাংক কি দেখে টাকা দিবে? তো প্রথমে আপনি করবেন কি, আপনার কাছে যে জমানো টাকা ছিল এটা দিয়ে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনি করবেন কি, যাবেন হচ্ছে আত্মীয় স্বজনের কাছে, তাতেও যদি টাকা দরকার মানে লাগে ফার্দার, তখন আপনি যাবেন ব্যাংকের কাছে। তখন আপনাকে ব্যাংক বলবে, ভাই আপনারটা তো সোল প্রোভাইডারশিপ বিজনেস, আমি কি দেখে আপনাকে লোন দিব? আমি তো আপনাকে লোন দিব না। তখনই আপনি করবেন কি, আপনার যে সোল প্রোভাইডারশিপ বিজনেসটা ছিল সেটাকে কনভার্ট করে ফেলবেন একটা লিমিটেড কোম্পানিতে। লিমিটেড কোম্পানি কি আপনার লোন নিতে পারে এবং তাদের কোলাটারাল থাকে। এখন যখনই আপনার, হ্যাঁ, সো আপনি ব্যাংক থেকে লোন নিয়ে নিলেন এখন এবং লিমিটেড কোম্পানি হয়ে গেলেন, তাতেও দেখলেন কি কিছুদিন পর আপনি ভালো চললেন, চলার পর আপনার আবার কি ফান্ড দরকার, আপনার সাফিসিয়েন্ট ফান্ড নাই, তাহলে কোথা থেকে আনবেন? নিজে থেকে দিছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে দিছেন, ব্যাংক তারপর ব্যাংক থেকে দিছেন, এখন আবার ফার্দার টাকা দরকার, তাহলে আবার কোথা থেকে দিবেন? শেয়ার মার্কেট, শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু। ওকে, ভেরি গুড পয়েন্ট। শেয়ার ইস্যুর মাধ্যমে আপনি টাকা ইনভেস্টমেন্ট করলেন, কারণ কিছুদিন পর দেখা গেল ফার্দার আপনার আবার টাকা দরকার, এখনো কোথা থেকে আনবেন? তাহলে আপনার আর বিজনেস করাই দরকার নাই, খালি টাকাই লাগে, কি বিজনেস করতেছেন সবাই বলবে না এটা? জি স্যার বলবে তো। সো এই কারণেই আসলে টাকা হচ্ছে বিজনেসের একটা মেইন ক্রাইটেরিয়া। টাকা না হলে কোনো বিজনেস হবে না, বুঝছেন? সো এই পিকিং অর্ডার থিওরি বলতেছে আপনি কোন ফান্ডটা আগে রিসিভ করবেন, কোনটা সেকেন্ড ফেজে করবেন, কোনটা থার্ড ফেজে করবেন, এই যে ডিসকাশনটা সেটাই হচ্ছে কি আপনার পিকিং অর্ডার থিওরি। ক্লিয়ার? আরশাদ স্যার, আসসালামু আলাইকুম। জি হালিম ভাই, সালাম, আরশাদ ভাই স্যার কেমন আছেন? আছে একটু, কিছু লাগবে না, একটু দেখে যাই, কারণ হলো এই যে ডিটেলস থাকে অনেক। ভাই বোনরা ভালো আছি তো, একটু রেসপন্স করি। আসসালাম, 2 মিনিট। আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আসসালামু আছি। আলাইকুম। একটু শুনে না, সালাম দিছি, ভালো থাকি, সব দোয়া থাকলো, দোয়াও চাই। একটা হলো যে ইউ আর আওয়ার ভেরি বিলাভড অ্যান্ড রেসপেক্টেড স্টুডেন্টস। হ্যাঁ, এখানে যারা ম্যাক্সিমামই এফসিএম এ আছেন, তারপরে আপনার এফসিএ, এফসিএস, আমাদের ছাত্র যারা আন্ডার গ্রাজুয়েট খুবই কম, গ্রাজুয়েট মাস্টার্স, তো কাজে First, the general idea of picking order theory can be explained by using the example of local business entity. When it comes to financing the operation, the business is likely to make use of its internal resources first. মানে প্রথমে কি ইন্টারনাল রিসোর্সেস ফার্স্টলি ইউজ করবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে such as using funds in a savings or other interest bearing account to manage operational cost or other more stock or raw material for use in the business of operation. When the first line of financing is exhausted or not available for some reason, then the business will turn to lenders or investors such as means of generating the fund needed to keep the company going.
When no other option are available, the business may choose to make the use of equity found in any asset held by the business. ঠিক আছে, এই হচ্ছে সিরিয়ালটা, একটার পর একটা আসতেই থাকবে। ফার্স্ট হচ্ছে নিজের মানে নিজের সোর্স থেকে আসবে, সেকেন্ড হচ্ছে ব্যাংক, আর থার্ড হচ্ছে কি আপনার ইকুইটি ফাইন্যান্স। এই ক্লিয়ার? জি স্যার। এপিবি, অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। এপিবি কি? অ্যাডজাস্টেড প্রেজেন্ট। সেটা তো আমিও জানি। এপিবিটা কি? এপিবি কেন আসছে এখানে? আমার গত ক্লাসে একটা কোশ্চেন ছিল আপনাদের কাছে, একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিস্ক এবং বিজনেস রিস্ক, মানে ধরেন একটা কোম্পানির একটা ডাব্লিউসিসি হলো, কোম্পানির ডাব্লিউসিসি 15%। এখন কোম্পানি নতুন আরেকটা প্রজেক্ট নিচ্ছে সামনে। এখন আমার কোশ্চেনটা ছিল, এই যে ডাব্লিউসিসি যে 15% যেটা সে এক্সিস্টিং তার কোম্পানিতে আছে, এই ডাব্লিউসিসি 15%টা সে নেক্সট যে প্রজেক্টটা নিবে সেটার ফিজিবিলিটির জন্য অথবা ডিসকাউন্টিং এর জন্য সে ইউজ করতে পারবে কিনা? পারবে? পারবে। পারবে? কেন পারবে? কিভাবে সম্ভব পারবে? বলেন, কিভাবে পারবে? একটা কোম্পানির তার যে ডিসকাউন্ট রেট, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের জন্য সেমটা সে তার সামনে যে প্রজেক্ট আছে এটার জন্য সে ইউজ করতে পারবে কি পারবে না? পারবে? কখন পারবে কখন পারবে না? কোনো কোশ্চেন আনসার আসতেছে না কেন? কখন পারবে কখন পারবে না? স্যার জানি না। কেন? আমি ফার্স্ট ক্লাসে বলেছি, যখন একটা কোম্পানির অথবা একটা প্রজেক্টের ফাইন্যান্সিয়াল রিস্ক এবং বিজনেস রিস্ক দুইটাই সেম হবে, একই হবে, তখন একটা কোম্পানির ডিসকাউন্টিং রেট আমরা সেকেন্ড কোম্পানি অথবা একটা প্রজেক্টের আপনার ডিসকাউন্টিং রেট আমরা পরের প্রজেক্টে ইউজ করতে পারবো। কেন লাজিম বলিনি আমি? এখন ক্লিয়ার কিনা আমি কি বলেছি? বিজনেস রিস্কটা কি? ধরেন এখন হচ্ছে কি আপনার একটা ফার্মাসিউটিক্যাল বিজনেস, এখন আপনি নেক্সট যে প্রজেক্টটা নিচ্ছেন সেটাও ফার্মাসিউটিক্যাল বিজনেসই নিচ্ছে, তার মানে বিজনেস রিস্ক সেম নাকি? কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি নিচ্ছেন হচ্ছে বেভারেজ কোম্পানি, কিন্তু বেভারেজ কোম্পানি যদি নেন, বেভারেজ কোম্পানি এবং ফার্মা কোম্পানি দুইটা রিস্ক কি সেম হবে? না স্যার। না স্যার, ডিফারেন্ট। বিজনেস রিস্ক সেম হবে? নো, বিজনেস না, রিস্ক সেম হবে না। তো আপনি কি, যদি দুইটাই সমান হয়, একটা হলো বিজনেস রিস্ক আর একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল রিস্ক, যদি বিজনেস রিস্ক অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্সিয়াল রিস্ক দুইটাই যদি সেম হয়, দ্যাট টাইম, যদি দুইটাই সেম হয় দ্যাট টাইম কি আপনি এক কোম্পানির ডিসকাউন্টিং ফ্যাক্টর অন্য আরেকটা প্রজেক্টে অথবা আরেকটা কোম্পানিতে আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার, থ্যাংক ইউ। সো Thank you. এরকম দেখা যায় কি সামনে আপনার একটা প্রজেক্ট আসতেছে, এখন এইখানে আপনি ডেট নিবেন না ইকুইটি ফাইন্যান্স করবেন, এটা আপনার কাছে অনেক সময় ক্লিয়ার থাকবে না। ক্লিয়ার? আপনার কাছে ক্লিয়ার নাও থাকতে পারে, আপনি জানবেন না যে আসলে আমি কি করব, এটা কি ডেট নিব নাকি আমি ইকুইটি ফাইন্যান্স করব না আমার ওন ফান্ড থেকে দিয়ে দেবো, এরকম কিছু আনসার্টেনিটিতে থাকবে। এখন এই সমস্ত আনসার্টেনিতে অনেক সময় দেখা যায় কি আমাদের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করা সবসময় কি টাফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তখন এই প্রবলেম গুলোকে অ্যাভয়েড করার জন্য
আমরা যে মেথডটা ইউজ করি সেটার নাম হচ্ছে কি অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? সো এফপিবি আমরা তখন ইউজ করব। হ্যাঁ, এফপিবি কখন? যখন আমরা আসলে কি ডেট ইকুইটি, আমাদের ফাইন্যান্সিয়াল রিস্কটা কি হবে সেটা আমরা জানবো না। আমাদের বিজনেস রিস্কটা কি জানি হয়তোবা, কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা একদমই জানি না। এই সমস্ত সিচুয়েশনে আমাদের রিস্কটাকে ওভারকাম করার জন্য, আমাদের ফিজিবিলিটি ক্যালকুলেশন করার জন্য আমরা যে মেথডটা ফলো করব সেটাকে বলা হচ্ছে কি অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। সো when আরেকবার একটু রিপিট স্যার, আরেকবার একটু বললে একটু ভালো হতো স্যার। okay আমি বলছি when APB will be appropriate. আমি ডিসকাউন্টিং ফ্যাক্টর, একটা প্রজেক্টের ডিসকাউন্টিং ফ্যাক্টর আরেকটা প্রজেক্টে ইউজ করার জন্য আমরা কখন ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো না সেটা বলেছি। সো কখন ইউজ করতে পারবো আর কখন পারবো না জি স্যার। বলেন। যখন বিজনেসটা সেম থাকবে, সেম থাকে। নো নো নো, নট বিজনেস, বিজনেস রিস্ক এন্ড বিজনেস এবং রিস্ক ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স রিস্ক রিস্ক যদি সেম দুইটাই হয়, তখন সেম থাকবে। সেম মানে কি? ধরেন আমি এখন ফার্মা বিজনেস করছি, আমি সামনে যে প্রজেক্টটা নিচ্ছি সেটা ফার্মা বিজনেসই হবে। বিজনেস ইজ সেম। আপনার ডেট এবং ইকুইটি রেশিও এখন হলো 30% ইকুইটি, ডেট 70% ইকুইটি। সামনে যে প্রজেক্টটা নিচ্ছেন সেটাও 30% ডেট, 70% আপনি কি ইকুইটি। এরকম রেশিওটা যখন ঠিক থাকবে তার মানে কি ফাইন্যান্সিয়াল রিস্ক আপনার সেম সেম। যখন আমার বিজনেস রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক দুটোই সেম থাকবে তখন আমরা কি করব, ওই এক কোম্পানি অ্যাকাউন্টিং রিস্ক আমরা পরের কোম্পানিতে আমরা ইউজ করতে পারবো। কন্ডিশন 1। এখন অনেক সময় দেখেন কি আমাদের আসলে এই রিস্ক গুলি অ্যাসেস করা আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়, যে আমরা ডেট নিব না ইকুইটি নিব, আমরা বিজনেস রিস্ক কি ঠিকঠাক মতো আছে নাকি নাই, আমরা এগুলি কি আনসার্টেনিটি থাকে। এই আনসার্টেনিটির সময় আমরা যেহেতু ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমরা ইউজ করতে পারতেছি না, তখন আমরা এই প্রপার ডিসকাউন্টিং অথবা প্রপার এনপিভি ক্যালকুলেশন করার জন্য আমরা যে মেথডটা ফলো করব সেটার নাম হচ্ছে কি আপনার অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু, এপিবি। ওকে স্যার। So why APB will be appropriate? পড়েন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অনেক কঠিন, তাই না? এই স্যার কঠিন তো মনে হয়। একটা সুযোগ দিয়ে দিলে সবাই এটা কঠিন হয়ে যায়। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্স এগুলো থেকে অনেক সহজ। স্যার ট্যাক্স শেলটা বুঝলাম না, এটা কি? ট্যাক্স শিল বোঝেন নাই? ট্যাক্স শিল কি জিনিস একটু আগে পড়েছিলাম না, একটু আগে স্যার এটার বেনিফিট অংশটা স্যার। বললি এটা আমি ডেট ইউজ করার জন্য, হ্যাঁ ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের কারণে আমার ট্যাক্স কম দিতে হইতেছে। একটু আগে গিয়ারিং কোম্পানি, গিয়ার্ড কোম্পানি, আনগিয়ার্ড কোম্পানি দেখাইছিলাম না একটা ইনকাম স্টেটমেন্ট? জি স্যার। জি স্যার দেখাই। ওইখানে কি ছিল? ডেট ইউজ করার কারণে আপনার ট্যাক্স কি কম দিতে হইতেছে না বেশি দিতে হইতেছে? কম। কম দিতে হচ্ছে। নাকি ছিলেন না ক্লাসে? যে কম দিতে হচ্ছে, যেটা কম দিতে হচ্ছে সেটি হচ্ছে কি আপনার ট্যাক্স শিট। যতটুকু আপনি কম দিচ্ছেন এটি কি আপনি ট্যাক্স শিট পেলেন। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। দেখেন when APB will be appropriate, পড়েন একটু, পড়েন একটা করে পড়েন, তাহলে আমি বলছি তারপরে। দেখেন প্রথমে কি বলছে, দ্য ইনক্রিজ লেভেল অফ গিয়ারিং মে কজ দ্য ওভারঅল ডাব্লিউসি টু ফল। দেখেন কি গিয়ারিং বাড়ার কারণে মানে ফাইন্যান্সিয়াল রিস্ক আসার কারণে আপনার কি ডাব্লিউসিসি কি ফল করতে পারে।
ডিউ টু দ্য ট্যাক্স শিল অন ডেট ইন্টারেস্ট, মানে আপনি ট্যাক্স শিল যখন বেশি পাবেন তখন ডাব্লিউসিসি ফল করবে। সো এটা এরকম হতে পারে, আপনি এক্স্যাক্টলি জানেন না। The company's existing cost of capital, KE, is inappropriate as the new gearing will have altered it. মানে যখনই নতুন গিয়ারিং নেবেন তখন KE কি আপনার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার কারণে আপনার কি কস্ট অফ ক্যাপিটাল আপনার চেঞ্জ হয়ে যাবে, ডাব্লিউসিসি আপনার চেঞ্জ হয়ে যাবে। The cost of the new debt is not the current discount rate. আবার কস্ট অফ ডেট যেটা নিচ্ছেন, যেটা দিচ্ছেন সেটা ডিসকাউন্ট রেটের কারেন্ট ডিসকাউন্ট রেট না, because the cost of debt does not reflect the risks that will be borne by the shareholders. মানে কি, এখানে কস্ট অফ ডেট হলো কি শুধু ডেট হোল্ডারদের রিস্কটা রিফ্লেক্ট করতেছে, বাট শেয়ার হোল্ডাররা যে একটা রিস্ক নিতেছে সেটা কিন্তু এর মধ্যে কস্ট অফ ডেট এর মধ্যে কিন্তু রিফ্লেক্ট করবে না, সেটা রিফ্লেক্ট করবে কোথায়, কস্ট অফ ইকুইটির উপর। To find the new cost of capital requires the new market value of the shares. This requires the NPV to be known, which is turn requires the new cost of capital. এখন দেখেন আমাদের মার্কেট ভ্যালু চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার কারণে আপনার কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে। এই সমস্ত আনসার্টেনিটির কারণে আপনার এপিবি উইল বি প্রোভাইড ইউ বেস্ট রেজাল্ট দেন দ্য নর্মাল এনপিবি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। সো এই সমস্ত কারণে আপনার কি এপিবিটা কি খুব ভালো রেজাল্ট দিবে। তাহলে এপিবি আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এপিবি আমরা ক্যালকুলেশন করব হচ্ছে বেস কেস এনপিবি। প্রথমে আমরা ক্যালকুলেশন করব বেস কেস এনপিবি। বেস কেস এনপিবি আমরা ক্যালকুলেশন করব, এখানে ইনফ্লো থাকবে একটা, আউটফ্লো থাকবে একটা, আর একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া ইনফ্লোকে আমরা কারেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, জিরো পিরিয়ডের ভ্যালুতে নিয়ে আসবো, ডিসকাউন্টেড ভ্যালুটা নিয়ে আসবো। এখন এইখানে যে বেস কেস এনপিবি ক্যালকুলেশন করার জন্য আমরা যে ডিসকাউন্ট রেটটা ইউজ করব সেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, মানে 100% গিয়ারিং, 100% ইকুইটি ফাইন্যান্সের কারণে আমার যে কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি আসতেছে সেটা আমরা কি বেস কেস এনপিবি তে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আসলো বেস কেস এনপিবি। বেস কেস এনপিবি এটা ক্যালকুলেশন টেকনিকটা কি, আমার যে ইনফ্লো গুলি আসবে এই ইনফো গুলিকে আমি কস্ট অফ ইকুইটি দিয়ে আমরা ডিসকাউন্টিং করব, ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসবো, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল, আমরা যে ট্যাক্স শিলটা যেটা পাচ্ছি সেটার প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসবো। আর এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই যে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল, এখানেও তার মানে কি আমি যে ট্যাক্স শিল যা পাচ্ছি সেটাকে ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে নিয়ে আসবো। এখানেও যে ডিসকাউন্টিং ফ্যাক্টর যেটা ইউজ হবে সেটা সেটা কস্ট অফ ইকুইটি না, এটা হচ্ছে কস্ট অফ ডেট। তার মানে বেস কেস এনপিভি আপনি কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করতেছেন, কস্ট অফ ইকুইটি হলো ডিসকাউন্টিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করতেছেন, আর ট্যাক্স শিল্ডে হচ্ছে কি আপনি কস্ট অফ ডেট কে আপনি ডিসকাউন্টিং ফ্যাক্টর হিসেবে ইউজ করতেছেন। তারপর আমি ডেটটাও ইউজ হলো, আবার কি কস্ট অফ ইকুইটিটাও হলো, আর মাইনাস হচ্ছে কি যদি কবে আমি ডেট ইস্যু করি তাহলে আমার যে ইস্যু কস্ট আছে সেটাও কি মাইনাস করে দিয়ে দিতে হবে। যেটা আসবে যদি এটা পজিটিভ হয় দেন দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, যদি এটা নেগেটিভ হয় তার মানে নেগেটিভ ব্যালেন্স আসে, দ্য প্রজেক্ট ইজ রিজেক্টেড। ক্লিয়ার? আমরা ধরতে পেরেছি? জি স্যার, করতে পারছি। নো প্রবলেম। ওকে, একটা এক্সাম্পল দেখলেই দেখবেন কি আপনারা বুঝে গেছেন। পড়েন, এক্সাম্পলটা পড়েন। প্রয়েস লিমিটেড কারেন্টলি অল ইকুইটি ফাইন্যান্স, মানে কারেন্টলি হলো কি তার অল ইকুইটি ফাইন্যান্স ইজ কনসিডার্ড এ প্রজেক্ট হুইচ উইল ইনভলভ ইনভেস্টিং 250 মিলিয়ন নাও, এবং সে একটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতেছে যেটা 250 মিলিয়ন আপনার এখন লাগবে, and will generate annual net cash flows 40 মিলিয়ন for each of the next 10 years, এবং এখান থেকে আপনার 40 মিলিয়ন করে টাকা আসবে প্রতি মাসে এবং 10 বছর এটা কন্টিনিউ করতে থাকবে। The project will use building and equipment which
when we use as security, হ্যাঁ, will enable Toys Limited to borrow 127.5 million at a rate of 8%, এবং সে এখান থেকে কি আপনার 187 মিলিয়ন পর্যন্ত সে এটাকে, ওই টোটাল লাগবে 250, এর মধ্যে 187.5 সে লোনের মাধ্যমে আনতে পারে, এটা 8% ইন্টারেস্ট দিতে হবে। দ্য কস্ট অফ ইস্যুইং ডেট 1 মিলিয়ন, এই যে আমি বলছিলাম ইস্যু কস্টটা থাকবে, এটা মাইনাস করতে হবে। দ্য কস্ট অফ ইস্যুইং ডেট হচ্ছে 1 মিলিয়ন, তার মানে ডেটটাকে এখানে মাইনাস করে দিতে হবে, সরি ইস্যু কস্টটাকে মাইনাস করে দিতে হবে। দ্য ডেট উইল লাস্ট এজ লং এজ দ্য প্রজেক্ট ইজ 10 ইয়ার্স, এবং ডেটটা হচ্ছে কি 10 বছর, কি এটা আপনার লোনের সাথে সাথে কি এটা এক্সস্ট হয়ে যাবে। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%, কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 30%। If the project were to be funded entirely by equity, the cost of equity would be 12%. এখন বলছে কি যদি এন্টায়ার আপনি কি ইকুইটি ফাইন্যান্স দেন, তাহলে কস্ট অফ ডেট হচ্ছে আপনার 12% হবে, কস্ট অফ ইকুইটি হবে 12%। Now establish whether Toys should go ahead with the project or not. এখন বলছে কি, এখন টয়ের কি আপনার এই প্রজেক্টটা কি নেওয়া ঠিক হবে নাকি না নেওয়া ঠিক হবে? বের করে তারপর দেখতে হবে প্রজেক্টটা। তাহলে প্রথমে আমরা বেস কেস এনপিভি ক্যালকুলেশন করব। এখানে বেস কেস এনপিভি ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা বলেছি, ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো হচ্ছে 250 মিলিয়ন মাইনাস ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো হচ্ছে 40 মিলিয়ন করে নেক্সট 10 ইয়ার্স আসবে, তাই তো? সো এটাকে জি ডিসকাউন্টিং স্যার। করবো কি দিয়া, এটাকে ডিসকাউন্টিং করবো কি দিয়া, কস্ট অফ ইকুইটি, 12% প্লাস ট্যাক্স, কস্ট অফ 12% প্লাস ইকুইটি কস্ট এখানে অফ। দুইটা রেট আছে, 8% আছে 12% আছে, তাহলে আমরা কোনটাকে দিয়া ডিসকাউন্টিং করব? 12%। তা 12% 12%। দিয়ে আমি কিন্তু প্লাস হচ্ছে বলেছিলাম বেস 8%। কেস এনপিভি তে কস্ট অফ ইকুইটি প্লাস স্যার প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স 12%। শিল্ড, জি স্যার। 187 মিলিয়ন ডেট যদি আমি ইউজ করি, তাহলে 8%-এ 8%-এ কত আসতেছে, প্রতি বছরে কত আসবে, 10 বছরে কত আসবে? ঠিক আছে, সো দেখেন বেস কেস এনপিভি আমার জিরো পিরিয়ডে 250 মিলিয়ন ইনভেস্টমেন্ট হলো, এটা 12%-এ এক ফ্যাক্টর, সো এটা আসবে এত। আর 1 থেকে 10 বছর আমি 40 বছরের রিটার্ন পাবো, 40 টাকা করে রিটার্ন পাবো পার ইয়ার, তো এটা ডিসকাউন্টিং ফ্যাক্টর 5.65, তো আমার 226, সো বেস কেস এনপিভি কি নেগেটিভ আসলো, ঠিক আছে, বেস কেস এনপিভি নেগেটিভ। এখন আমি ট্যাক্স শিল্ড পাবো প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড, ইন্টারেস্ট হচ্ছে 127-এর উপর 8%-এ 15 মিলিয়ন করে পার ইয়ার আসতেছে, সো এটা হচ্ছে বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স হচ্ছে কত, ট্যাক্স শিল্ড কত, হ্যাঁ ট্যাক্স শিল্ড কত 30%, এই 15 কোটিটার উপরে 30%, তার মানে 4.5 কোটি টাকা হচ্ছে কি প্রতি বছরে আপনি ট্যাক্স শিল্ড পাবেন, এটা 6.70 করে, সো আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড আসতেছে কত 30, এখানে দেখেন 8% আর এটা ছিল 12%, তার মানে ট্যাক্স শিল্ডটা আমরা হলো কস্ট অফ ডেট দিয়ে করব, আর বেস কেসটা হচ্ছে আপনার কস্ট অফ ইকুইটি দিয়ে করব। সো আপনার এখানে পজিটিভ আসলো 30 কোটি টাকা, আর বেস কেস এনপিভি ছিল 6 কোটি টাকা, 24 কোটি টাকা নেগেটিভ। সো আর মাইনাস করতে হবে কি, ইস্যু কস্ট হলো 1 মিলিয়ন, এখানে বলা ছিল 1 মিলিয়ন ইস্যু কস্ট, সো দেখেন বেস কেস এনপিভি হলো নেগেটিভ 24, প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স হলো প্লাস 30, আর মাইনাস ইস্যু কস্ট হচ্ছে 1 মিলিয়ন, সো আপনার পজিটিভ আসলো 5.2 মিলিয়ন। যেহেতু প্রজেক্টটা পজিটিভ, সো প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? স্যার তিনটার কম্বিনেশনটা একটু রাখতাম। বুঝি নাই? 12%টা কোথায় স্যার ছিল? এই যে কস্ট অফ ক্যাপিটাল উইল বি কস্ট অফ ইকুইটি, হিসাব দিয়ে বললেন তিনটার কম্বিনেশন করে পজিটিভ হলো কি করে? তিনটার কম্বিনেশন করে পজিটিভ 24 30 1, 24 নেগেটিভ 30 পজিটিভ 1 নেগেটিভ, ওই যে সূত্রে ফলায় আর কি। ওই যে আমরা ফর্মুলা তো আগে বলে দিছিলাম আমি, এই যে এটা এপিভি বেস কেস এনপিভি আসলো 24 নেগেটিভ প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড 30 পজিটিভ,
30 পজিটিভ, আর মাইনাস হচ্ছে ইস্যু কস্ট, মাইনাস ইস্যু কস্ট হচ্ছে 1 মিলিয়ন। জি, বুঝতে পারছি স্যার। সো প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড যেহেতু পজিটিভ আসছে। কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু এখন পর্যন্ত যা পড়িয়েছে। No, sir. আরে কি নাই, আরে নাই না। হ্যাঁ, আছে আছে আছে, স্টুডেন্ট কমে যাচ্ছে। আপনাদের কি ব্রেক দরকার? ব্রেক দরকার আছে? স্যার আর 10 মিনিট পরে দিলে ভালো হইতো। আচ্ছা, আর 10 মিনিট পরে। ওকে, 9:45 নামাজ পড়ছি। 15 মিনিটের নামাজ না? আচ্ছা, সিএপিএম এন্ড এমএমএম গিয়ারিং এন্ড আনগিয়ারিং বেটার। সিএপিএম কি ক্যাপিটাল এসেট প্রাইসিং মডেল নাকি? সিএপিএম জি স্যার, ক্যাপিটাল কস্ট অফ এসেট, ইকুইটি। হ্যাঁ, কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করার জন্য এবং পোর্টফোলিও থিওরির ক্ষেত্রে আমরা এটি ইউজ করে থাকি, তাই না? সো আন্ডার সিএপিএম মডেল, কে ইকুয়াল টু হোয়াট? কে ইকুয়াল টু হোয়াট? রিস্ক ফ্রি প্লাস মার্কেট প্রিমিয়াম ইনটু বেটা। এই যে এই ফর্মুলা, এটা তাই তো? জি স্যার, এটা জি স্যার, আর এফ প্লাস আর এখানে এম এই যে মাইনাস আর এফ। বেটাটা, এই বেটাটা মানে কি? ফার্মের বেটা স্যার, যে মানে এটা মার্কেট বেটা, তাই তো? ইকুইটি বেটা অথবা মার্কেট বেটা। ইকুইটি আচ্ছা বেটা, বেটাটা হলো দুই প্রকার, একটা হলো অ্যাসেট বেটা, একটা হচ্ছে কি ইকুইটি বেটা। বুঝতে পেরেছেন? অ্যাসেট বেটা এবং ইকুইটি বেটা, প্রথমে হলো বেটার মান। বেটার মানটা সবসময় কি, বেটা এখানে আসলে মার্কেট বেটাটাই বসে, কিন্তু যদি আমরা কোন কোম্পানি স্পেসিফিক বসাই তাহলে কোম্পানির যে বেটা আছে সেটা বসে। বেটা হলো কোম্পানির রিস্কের মেজারমেন্ট করে, ঠিক আছে? রিস্ক কতটুকু আছে সেটা আমরা বেটার থ্রু থেকে আমরা মেজর করতে পারি, ঠিক আছে? এখন এই বেটাটা হলো দুই প্রকার, একটা হলো অ্যাসেট বেটা, একটা হলো ইকুইটি বেটা। যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো ডেট না থাকে, মানে অল ইকুইটি ফাইন্যান্স থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যাসেট বেটা। বুঝতে পেরেছেন? অ্যাসেট বেটা। আর
যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার ডেট থাকে, তখন যে রিস্কটা অথবা যে বেটাটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি আপনার ইকুইটি বেটা। তার মানে অ্যাসেট বেটার মধ্যে কোনো রিস্ক নাই, অল ইকুইটি ফাইন্যান্স। আর ইকুইটি বেটার মধ্যে আপনার ডেট আছে, রিস্ক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কি আপনার ইকুইটি বেটা। বেটার মান 1 মানে হচ্ছে বেটার মান 1, ধরেন মার্কেট বেটা ইকুয়াল টু 1, তার মানে মার্কেটের রিস্ক এবং আপনার কোম্পানির রিস্ক দুইটাই কিন্তু সেম। এখন মার্কেট রিস্ক যদি 1 হয় আর আপনার কোম্পানিটা যদি 1.5 হয়, তার মানে কি বোঝায় বলেন? মানে মার্কেট রিস্ক 1 বাট আপনার কোম্পানির ভ্যালু বেটার ভ্যালু 1.5, তার মানে কি? মার্কেট থেকে আমার আরো যে 0.5 গুণ মার্কেট বেশি রিস্ক। রিস্ক কিন্তু বেশি, ঠিক আছে? আবার ধরেন এরকম উল্টা যদি হয় যে মার্কেট হচ্ছে 1 বাট আপনার বেটা হলো 0.9, তার মানে কি? মার্কেট থেকে রিস্ক কম। মার্কেট থেকে আপনার রিস্ক অনেক কম। তার মানে এই বেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখানে কস্ট অফ ইকুইটি দেখেন কমতে পারে অথবা বাড়তে পারে। যখন বেটার মান বেশি আসবে তখন কে এটা বেশি আসবে, আর যখন বেটার মান কম আসবে তখন কে কি আপনার কম আসবে। ক্লিয়ার? এনি কনফিউশন? এনি কনফিউশন? না স্যার, নো কনফিউশন। ওকে, ঠিক আছে। তাহলে আমি বেটার ধারণাটা আপনাদেরকে দিয়ে দিলাম, আর ব্রেকের পর আমি সিএপিএম এবং এমএম গিয়ারিং এবং আনগিয়ারিং এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এটা আমি দেখাই দিব আজকে, ঠিক আছে? তাহলে আপাতত আমি যেহেতু 20 মিনিটের ব্রেক নিচ্ছি, এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 8:40-39, ঠিক আছে? আমি 9টা থেকে স্টার্ট করছি, আপনারা সবাই 9টার মধ্যে চলে আসবেন। আর এখন স্টুডেন্ট আছে 97, আমি চাচ্ছি যেন 97ই থাকে অথবা তার চেয়ে উপরেও থাকে, নো প্রবলেম, কিন্তু স্টুডেন্ট যাতে না কমে, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসছেন সবাই? জি স্যার। জি স্যার। কেই ডাব্লিউসিসি কখন আমরা ইউজ করতে পারবো? মানে একটা প্রজেক্টে আরেকটা প্রজেক্টে আমরা কখন ইউজ করতে পারবো? হুম, ডাব্লিউসিসি ডিসকাউন্টিং ফ্যাক্টর একটা প্রজেক্টেরটা কখন আমরা আরেকটা প্রজেক্টে ইউজ করতে পারবো বলেন? হ্যাঁ, কখন আমরা ইউজ করতে পারবো? কেউ কিছু আনসার দিচ্ছেন না বিজনেস কেন? বিজনেস রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক সেম হবে। বিজনেস রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক যখন সেম হবে তখনই আমরা ইউজ করতে পারবো। জি। এখন ধরেন বিজনেস রিস্ক সেম আছে কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্কটা সেম নাই, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল রিস্কটা সেম নাই, তখন এই ফাইন্যান্সিয়াল রিস্ককে আমরা রিগিয়ার করতে পারবো। এখন প্রসিডিউরটা আমরা এটাই দেখাবো। ধরেন একজনের আছে 30-70 কিন্তু আরেকজনের আছে 50-50, তাহলে 30-70 থেকে আমরা এটা কনভার্ট করে 50-50-তে কি আসবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এখন যে টপিক গুলি পড়াবো টোটালি হইলো কিন্তু এটা, বুঝতে পেরেছেন? জি স্যার। বেটা অ্যাসেট, আমি বলছিলাম বেটা অ্যাসেট, বেটা অ্যাসেট এবং বেটা ইকুইটি। বেটা দুই প্রকার, একটা হলো বেটা অ্যাসেট আর একটা হচ্ছে কি বেটা ইকুইটি। বেটা অ্যাসেট সবার জন্য ইউনিফর্ম, মানে সিমিলার টাইপ অফ কোম্পানি যারা থাকবে সবার জন্য কি বেটা অ্যাসেট সেম কমন, বুঝতে পারলেন কি বলছি? বেটা অ্যাসেট এই মানটা, ধরো ফার্মাসিউটিক্যাল সবার জন্য কি বেটা অ্যাসেট সব সেম,
আবার কিন্তু স্যার বেভারেজ, ওই সমস্ত বেভারেজ ফার্মাসিউটিক্যাল গুলোতে যদি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিফারেন্ট হয় তাও কি বেটা অ্যাসেট সমান হবে স্যার? হ্যাঁ, ক্যাপিটাল স্ট্রাকচার ডিফারেন্ট হয়, বেটা অ্যাসেট সবার জন্য কমন। ওকে। ঠিক আছে, ঠিক একইভাবে বেভারেজ কোম্পানির জন্য বেটা অ্যাসেট, বেভারেজ কোম্পানির বেটা অ্যাসেট যেটা সবার জন্য সেম। আবার ধরুন প্রিন্টিং কোম্পানি, হ্যাঁ, বেটা অ্যাসেট সবার জন্য সেম। আবার ধরুন কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, আইসক্রিম কোম্পানি, বেটা অ্যাসেট সবার জন্য সেম। ওকে, সো আসেন এই বেটা অ্যাসেট থেকে আমরা কিভাবে বেটা ইকুইটি বের করতে পারি। বেটা অ্যাসেটের ফর্মুলা হচ্ছে বেল অফ ইকুইটি প্লাস বেল অফ ডেট ইন্টু 1 - t ইন্টু বেটা ইকুইটি। ঠিক আছে, এটা হলো বেটা অ্যাসেটের ফর্মুলা। এই ফর্মুলা থেকে বেটা অ্যাসেটও ক্যালকুলেশন করা যায়, আবার বেটা ইকুইটিও ক্যালকুলেশন করা যায়, যে কোনো একটা থাকলে আরেকটা মান বের করা যায়। সো এখন আসেন, ফাইন্ড এ কোটেড কোম্পানি ইন দ্যাট বিজনেস। মানে ধরেন, পড়েন এক্সাম্পলটা পড়েন, Omega PLC is all equity finance established company experience in the provision of training courses। মানে ওমেগা হলো একটা ট্রেনিং কোর্স কোম্পানি এবং তাদের হলো অল ইকুইটি ফাইন্যান্স। তার মানে এখানে কি কোনো ডেট আছে না নাই? নাই স্যার, নাই। নাই স্যার, ডেট নাই, তাহলে তার যে বেটাটা পাবো এটা কি অ্যাসেট বেটা না ইকুইটি বেটা? অ্যাসেট বেটা। তার জন্য অ্যাসেট বেটা এবং ইকুইটি বেটা দুইটাই কি একই হবে, তাই না? যেহেতু এখানে কোনো ডেট নাই, ডেট না থাকা মানে হচ্ছে কি অ্যাসেট বেটা এবং ইকুইটি বেটা দুইটাই কি সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, শেয়ারস ইন এমেগা হ্যাভ এ বেটা বিলো অফ 1.2। মানে ওমেগা হচ্ছে কি, ওমেগার বেটা বিলো হচ্ছে 1.2, ওমেগারটা। বুঝতে পেরেছেন? তার মানে তার রিস্কটা কি, মার্কেট রিস্কটা কি বেশি, তাই না? জি স্যার, ওয়ানের ওভার হইলে ওইটাই তো বেশি। জি। The directors of Omega plan to expand their business. So তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে। কিভাবে করবে? By using hotel which are located near their training center। তারা এখন কি হোটেল বিজনেস নিবে, কারণ দূর দূরান্ত থেকে তাদের এখানে এসে লোকজন পড়ালেখা করে, বাট তারা অ্যাকোমোডেশন দিতে পারে না। এই কারণে তারা একটা ডিসিশন নিয়েছে যে তারা এখন একটা হোটেল বিজনেস দিবে। তাদের অরিজিনাল বিজনেস কি ছিল? তাদের মেইন বিজনেস কি? ট্রেনিং কোর্স, ট্রেনিং বিজনেস, ট্রেনিং সেন্টার তারা। তো এখন ট্রেনিং সেন্টার থেকে তারা ডাইভার্ট হচ্ছে কোথায়? হোটেল বিজনেস। হোটেল বিজনেসে। হোটেল তাদের বিজনেস। বিজনেস সেম, তাদের বিজনেস রিস্ক সেম, বিজনেস ডিফারেন্ট। বিজনেস না ডিফারেন্ট, তার স্যার, মানে বিজনেস রিস্ক সেম না। ঠিক আছে, এখন আসেন, দ্য রেডিসন পিএলসি ইজ এ লিস্টেড হোটেল কোম্পানি উইথ জিরো গিয়ারিং। তার মানে কি, তারও কি কোন ইয়ে আছে, গিয়ারিং আছে? নো ডেট, রেডিসনের অল ইকুইটি। অল ইকুইটি। সো ইটস শেয়ারস হ্যাভ এ বেটা ভ্যালু 1.5, তার বেটা ভ্যালু হচ্ছে 1.5, আরো বেশি। তাহলে এটা কি অ্যাসেট বেটা না ইকুইটি বেটা 1.5? স্যার যেহেতু আপনার ডেপ নাই, তাহলে আমরা সেম ধরতে পারি। এটা ইকুইটি বেটা স্যার। ইকুইটি বেটা হইতে পারে, আবার ডেট অ্যাসেট বেটা হইতে পারে, যেহেতু কোনো এখানে ডিবেঞ্চার নাই। ঠিক আছে, দ্য মার্কেট প্রিমিয়াম ফর রিস্ক 8% এন্ড দ্য রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%। প্রিমিয়ামটা হচ্ছে RM মাইনাস RF, RM মাইনাস RF হচ্ছে কত? 8%, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%, RF হচ্ছে 4%। ওকে, requirement. What cost of equity should go into the NPV to appraise the new investment of hotel? What cost of equity should go into the NPV to appraise the new investment in hotels? মানে বলছে হোটেল বিজনেসের আপনার কস্ট অফ ইকুইটি কত সেটা ক্যালকুলেশন করতে বলছে হোটেল বিজনেসের। কে ইকুয়াল টু কি? আরএফ RF প্লাস RM মাইনাস RF ইনটু বেটা। এখানে কোশ্চেন হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, RF কত? 8%। 8%। RF 4%, RM মাইনাস RF হচ্ছে সরি স্যার, বিলুটা কত বলেন?
জি স্যার। বেটা বেলো, বেটা 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 কত? বেটা হবে 1.5 ওয়ান স্যার। পয়েন্ট ফাইভ স্যার। কেন 1.2 নিবো না কেন? স্যার আমাদের তো ওই নিউ ইনভেস্টমেন্ট যে হোটেল ওটার বের করতে বলতেছে। হোটেলে যাচ্ছে আমরা, হোটেল আমাদের টাইপ অফ বিজনেস হচ্ছে হোটেল বিজনেস। তো আমাদের তো আসলে একটা নিলে হবে না, আগেরটা নিলে হবে না তো, তাই না? এই কারণে জি স্যার। হোটেলের বেটা ভ্যালু যেটা সেটাই কিন্তু ইউজ করতে হবে। মানে হোটেলের বেটা ভ্যালু হচ্ছে 1.5। ঠিক আছে? সো সব পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, 4% প্লাস 8% ইন্টু 1.5। সো আপনার কস্ট অফ ইকুইটি কত? 16%। সো হোটেল বিজনেসের কেই হলো 16%। WSCO এটাই আসবে নাকি? কেন? এখানে ফাইন্যান্সিয়াল রিস্ক কি? কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নাই। বাট দেখেন তো ফাইন্যান্সিয়াল রিস্ক আসতেছে কিনা আস্তে আস্তে। বি নাম্বার, ইফ ওমেগা পিএলসি নাও হ্যাজ এ ডেট এবং ইকুইটি রেশিও। আগে ছিল অল ইকুইটি ফাইন্যান্স, বাট এখন দেখেন ডেট এবং ইকুইটি রেশিও কত? 1:10। তার মানে ডেট কিন্তু চলে আসলো নাকি? জি স্যার। And Redison PhD is a listed company with a debt এবং ইকুইটি রেশিও 1:1। মানে ওমেগার হচ্ছে 1:10 আর রেডিসনের হচ্ছে 1:1 আর বেটা বিলে হচ্ছে 1.5। Why cannot Omega use Redison beta এত to calculate its K? মানে ক্যালকুলেশন অফ K ক্যালকুলেশন করার জন্য সে 1.5 ইউজ করতে পারবে নাকি পারবে না? কেন পারবে বলেন? না স্যার, কারণ 1.1 ওদের রেশিও তো অনেক বেশি, কম বেশি, এই কারণে পারবে না। সেম না, ফাইন্যান্সিয়াল রিস্ক সেম না হওয়ার কারণে আমরা বেটার মান 1.5 ইউজ করতে পারবো না, তাই তো? এই 1.5 এটা কি বেটা অ্যাসেট না বেটা ইকুইটি? বেটা ইকুইটি স্যার। এটা ইকুইটি স্যার। কেন বেটা ইকুইটি? কারণ যেহেতু ডেপ্ট ওর আছে। যেহেতু ডেট আছে। ওকে, তাহলে এখন কাজ হবে এখান থেকে বেটা অ্যাসেট বের করা, পারবো? পারবো উপরে স্যার। ফর্মুলা দিয়ে করতে হবে স্যার। হ্যাঁ, সো আমাদের বেটা অ্যাসেটের ফর্মুলা ছিল প্রথমেই বলছিলাম যেটা, এই যে এটা, তাই না? সো বেটা অ্যাসেট ইকুয়াল টু বেল অফ ইকুইটি হচ্ছে 1 প্লাস বেল অফ ইকুইটি প্লাস 1 আর বেল অফ ডেট হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস টি। 1 মাইনাস টি হলো 30% আর বেটা অফ ইকুইটি হচ্ছে 1.5। সো ব্যালেন্সিং ফিগার আসবে বেটা অ্যাসেট। ঠিক আছে? জি স্যার। সো বেটা অ্যাসেট ইকুয়াল টু কত? বেটা অ্যাসেটের ফর্মুলা হচ্ছে 0.88। সো বেটা অ্যাসেট হচ্ছে 0.88। ক্লিয়ার? জি স্যার, মানে 1.5 এর ভিতরে 0.88 হচ্ছে ইকুইটি, রাইট এই স্যার? অ্যাসেট 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 হ্যাঁ, ওই তো এটার বেটা কারণটা বের করছি 1.5 এর আমরা। ভিতরে আছে। এই বেটা এটা অ্যাসেট রেডিশনেরটা স্যার, রেডিশন। রেডিসনেরটা, তাহলে আপনার ওমেগার বেটা অ্যাসেট কত? ওই 0.88 হবে স্যার। ও পয়েন্ট না, এইট এখানে হবে, 0.88 হবে। আমরা তো বলছিলাম যে সিমিলার টাইপ অফ বিজনেস যারা আসবে তাদের সবার জন্য কি বেটা অ্যাসেট, অ্যাসেট বেটা কি সবার জন্য কমন, তাই তো? বেটা অ্যাসেট যদি তার 0.88 হয় তাহলে তার বেটা ইকুইটি কত? তাহলে এই ফর্মুলা দিয়ে আবার বের করতে হবে স্যার। কোন ফর্মুলা দিয়ে? এই যে সেম ফর্মুলা দিয়ে, এই সেম ফর্মুলা দিয়ে আবার বের করতে হবে। এখানে বেটা বেল অফ ইকুইটি হলো 10 আর বেল অফ ইকুইটি হলো 10 আর বেল অফ ডেট হচ্ছে 1, মানে 1:10 কিন্তু, তাই না? ডেট হলো 1 আর ইকুইটি হলো 10 আর বেটা ইকুইটি কি আপনার ব্যালেন্সিং ফিগার বের হবে। সো আপনার এই যে দেখেন আমরা পেয়ে গেলাম কার, আপনার ওমেগার আমরা ইকুইটি বেটা কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো ইকুইটি বেটা হচ্ছে কত? 0.942। ক্লিয়ার? জি স্যার। বেটা ইকুইটি পেয়ে গেলাম 0.942। তাহলে কস্ট অফ ইকুইটি অফ ওমেগা কত বলেন? তাহলে রিস্ক ফ্রি 4% প্লাস 8% এর উপরে এটা মাল্টিপ্লাই হবে 4% প্লাস 8% ইন্টু হচ্ছে কত? 0.942। 9.4। সো আপনার আসবে কত? কত আসবে? 11.54%। এই 11.4
ঠিক আছে? ঠিক আছে? জি জি স্যার। স্যার ঠিক আছে স্যার। তো আমরা কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যেটা এখনো আমি পড়ি নাই এবং বলিও নাই। অ্যাসিওম কস্ট অফ ডেট হচ্ছে 4% প্রি ট্যাক্স। হ্যাঁ, কস্ট অফ ডেট হচ্ছে প্রি ট্যাক্স 4%, তাহলে আফটার ট্যাক্স কত? প্রি ট্যাক্স 2.8। 2.8। তো পোস্ট ট্যাক্স হচ্ছে 2.8। পোস্ট ট্যাক্স কস্ট অফ কেডি হলো 2.8, আর আপনার কস্ট অফ ইকুইটি হলো 11.54। তাহলে ডাব্লিউসিসি কত বলেন? ওয়ান আর 10 দিয়ে যত পার্সেন্ট হবে স্যার, 11 এক যত পার্সেন্ট হবে সেই পার্সেন্টের উপর এটা মাল্টিপল করে যেটা হবে। 1 আর 10 11 এটা হচ্ছে ওয়েট। 11 ওয়েট, ওয়েট জি স্যার। ওয়েট অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি প্লাস ওয়েট অফ জি ডেট স্যার। ইন্টু কস্ট অফ ডেট। ওয়েট অফ জি স্যার। ইকুইটি হচ্ছে আপনার ওয়েট অফ ইকুইটি হচ্ছে 10 ডিভাইডেড বাই 11 ইন্টু কস্ট অফ ইকুইটি 11.54 প্লাস ওয়েট অফ ডেট। ওয়েট অফ ডেট কত? 1 ডিভাইডেড বাই 1 কি? ডিভাইডেড বাই 11। 1 ডিভাইডেড বাই 11 ইন্টু হচ্ছে কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট কত? 2.8। সো আপনার ডাব্লিউসিসি কত আসবে? 10.75। এই 10.75। সো দেখেন কি বুঝলেন বলেন? বলেন কি বুঝেছেন? ঠিক আছে? হুম। হ্যালো? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা? যদি না ক্লিয়ার হয় আমি আবার বলে দিব। ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার কস্ট অফ ইকুইটি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কমপ্লিট হলো। এখন আসেন ম্যাথমেটিক্যাল প্রবলেম। এক্সাম্পলটা পড়েন, দেখি কে কি বুঝেন। পড়তে হবে, ভালো করে পড়েন। পড়েছি? হ্যাঁ, বিরতির পর আপনারা স্লো হয়ে গেছেন মনে হচ্ছে। আহ,
বলেছে জি স্যার পড়ছি। কি বলেছে? স্যার এখানে বলেছে একটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি যাদের ইকুইটিতে 10 মিলিয়ন শেয়ার আছে 2.5 পয়সা করে, আর হচ্ছে মার্কেট যেটা প্রাইস হচ্ছে ইকুইটি বেটা দেওয়া আছে 2.55, মার্কেট প্রাইস হচ্ছে 2.55, হ্যাঁ, জি এবং স্যার, তার ইকুইটি বেটা ইকুইটি হচ্ছে বেটা হচ্ছে 2.1 কারেন্টলি 1, আর রিস্ক ফ্রি হচ্ছে 12.5, আর রিস্ক প্রিমিয়াম হচ্ছে 10%, 10%, হ্যাঁ মানে RM মাইনাস RF। হ্যাঁ হ্যাঁ, তারপরে পড়েন। আচ্ছা, তারপরে বলছে যে সে তার কাছে একটা ইরিডিমেবল বন্ড আছে যেটা 10 মিলিয়নের, মার্কেট ভ্যালু হচ্ছে 12 মিলিয়ন, হ্যাঁ এবং অ্যানুয়াল কুপন হচ্ছে 10 মিলিয়নের উপরে 8% করে হচ্ছে ইরিনিউয়েবল বন্ডের, 18% করে হচ্ছে ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি, মানে হচ্ছে 9% করে হবে আর কি। ডাইরেক্টর অফ দ্য ওকে, কোম্পানি কনসিডারিং টু নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি হুইচ ইজ ডিসক্রাইব বিলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন প্রজেক্টটা দেখছি, প্রজেক্টে হচ্ছে প্রজেক্ট 1, হুম, সে একটা এক্সপেনশন করতে যাচ্ছে হচ্ছে কি বিজনেস? ইলেকট্রনিক, আগে কি ছিল? ইলেকট্রনিক্স, সেম বিজনেস আগেও স্যার, ইলেকট্রনিক্স ছিল, এখনো সে ইলেকট্রনিক্সে যাচ্ছে। ইলেকট্রনিক্স মানে তার মানে ইকুইটি, কি ওই তার ওই বিজনেস রেট বেটাটা আমরা সেম? কাজ করতে পারবো। তার বিজনেস রেট সেম, জি স্যার, কিন্তু শুধু যখন যে ফাইন্যান্সিংটা নিবে এটা ডেট ইকুইটি রেশিও কি হবে, সেম হবে কিনা? না, যেহেতু রেশিওটা চেঞ্জ হয়ে গেল স্যার, না, ফাইন্যান্সিয়াল রেশিও তো আমরা জানি না চেঞ্জ হবে। এখনো। সে কত টাকা রাইট স্যার, ডেট থেকে নিবে, কত টাকা হ্যাঁ, ইকুইটি থেকে নেবে, আমরা তো এখনো জানি না। না না জানি না স্যার, রাইট, ঠিক আছে, ইট জি ইনভলভস দ্য সেটিং আপ অফ এ নিউ ফ্যাক্টরি ইন দ্য নর্দার্ন পার্ট অফ ঘানা। কেএফএ উড জি ফাইন্যান্স ইট উইথ দ্য এক্সিস্টিং ক্যাপিটাল। তার মানে দেখেন, এক্সিস্টিং ক্যাপিটাল থেকে যদি করে, তার মানে কি তার এক্সিস্টিং যে ডেট ইকুইটি রেশিও ছিল সেটাই কি সে মেনটেন করবে। সেম বেটা ইউজ করতে পারবে স্যার। জি, এক্সিস্টিং ক্যাপিটাল থেকে যেহেতু নিবে, তার মানে হ্যাঁ, সেম রেশিও কি সে ফলো করবে। ওকে, জি আর প্রজেক্ট টুল কি বলছে? ফার্নিচার এক্সপোর্ট, মার্কেটে ফার্নিচার এক্সপোর্ট করবে ফার্নিচার নতুন ইজ বিজনেস। এক্সপোর্ট, হ্যাঁ, ম্যানুফ্যাকচার, নিউ ফ্যাক্টরি টু ম্যানুফ্যাকচার ফার্নিচার ফর এক্সপোর্ট টু ফরেন মার্কেট। সে এখন জি যাবে স্যার, ফার্নিচার বিজনেসে, আগে ছিল কি বিজনেস? ইলেকট্রনিক্স বিজনেস, ইলেকট্রনিক ইলেকট্রনিক এখন বিজনেস, যাবে ফার্নিচার বিজনেস। সো জি স্যার, ইলেকট্রনিক বিজনেসে সেই ইলেকট্রনিক বিজনেস আগের যেটা ছিল, এখন সে এটা থেকে বেটা ছিল ডাইভার্ট হচ্ছে। 2.1, তার মানে বিজনেস জি কি স্যার, সেম থাকলো? না স্যার, না, বিজনেস ডিফারেন্ট হয়ে সেম না, গেছে। বিজনেস সেম না। এখন কোশ্চেন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্কটা সেম কিনা, দেখেন তো। না ফাইন্যান্সিয়াল রিস্ক সেম না স্যার, ফাইন্যান্সিয়াল রিস্কও সেম না, কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে ইকুইটি 60% আর ডেপ 40%। ডেট ইকুইটির এখানে কম্বিনেশন ক্যাপিটাল স্ট্রাকচারটা বলা আছে 60-40, ঠিক আছে, এটা বলা আছে। রিকোয়ার্ড compute the cost of capital should be used as discounted for appraising project 1. project 1 যদি হয় তাহলে আপনার কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করতে বলছে, ঠিক আছে। সেকেন্ড, compute the cost of capital that should be used as discounted for appraising project number 2. মানে প্রজেক্ট 2 এখানে বলছে এটা, তার জন্য আপনার কস্ট অফ ক্যাপিটাল কত হবে সেটা ক্যালকুলেশন করতে বলছে। জি স্যার, না পারবো না? চেষ্টা করতে হবে স্যার। চেষ্টা তো করতেই হবে, নো অল্টারনেটিভ। তো আসেন সলিউশন দেখেন বুঝছেন কিনা। বুঝেছি, জি দেখেন। স্যার, প্রথম ওইটা কস্ট অফ ক্যাপিটালটা ওকে, ঠিক আছে হ্যাঁ, স্যার। কস্ট অফ ক্যাপিটাল কি আমরা WCC ক্যালকুলেশন করব, বেল অফ ইকুইটি ডিভাইডেড বাই টোটাল বেল অফ দ্য ফার্ম ইনটু কস্ট অফ ইকুইটি প্লাস বেল অফ ডেট ইনটু কস্ট অফ ডেট, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল বেল অফ দ্য ফার্ম। তো WCC এখানে
25.5 বেল অফ ইকুইটি 10 মিলিয়ন শেয়ার 2.55 করে, সো এখানে 25.5। আর বেল অফ ডেট 12 মিলিয়ন, এটা বলছে বলাই আছে। বলছে জি সো স্যার। টোটাল বিল অফ দ্য ফার্ম 37। জি ঠিক স্যার। আছে, 37 যখন হবে তখন কস্ট অফ ইকুইটি আমরা ক্যালকুলেশন করি। কস্ট কস্ট অফ ইকুইটি হলো আপনার 33.5%। জি স্যার। আর অল্প বাবা। ঠিক আছে, জি স্যার। আবার কস্ট অফ ডেট কত? কস্ট অফ ডেট হচ্ছে 11.7%। এই সেমিনালি করলো না কেন স্যার? কোনটা? ওখানে যে সেমিনালি পেইড করতেছিল, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে ইয়ে করবে না স্যার? সেমিনুয়ালি এখানে কোথায় আসবে এটা? ইন্টারেস্টটা তো তখন ইয়ে করে দিতে হবে না স্যার, যে 2টা টার্মে পেমেন্ট হবে, অর্ধেক অর্ধেক করে কাজটা করতে হবে না স্যার, নাকি না একবারই করতে হবে? না না না, একবারই করে ফেলবো। ওকে স্যার। 11.7% আসলো কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি 33.55, আর আপনার 26.52 হচ্ছে কি আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ডেটটা। এই 2 নাম্বার, 2 নম্বর কি ছিল? সে বিজনেস প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে। জি স্যার। ইলেকট্রনিক বিজনেসে এখন সে ফার্নিচার বিজনেসে চলে আসছে। তার মানে কি, তার ফার্নিচার বিজনেসের কি প্রথমে অ্যাসেট বেটা ক্যালকুলেশন করতে হবে। অ্যাসেট বের করে নিতে হবে। ফার্নিচার বিজনেসের কিন্তু ফার্নিচার বিজনেসের আপনার অ্যাসেট বেটা জি প্রথমে ক্যালকুলেশন করতে হবে। জি স্যার। ঠিক আছে, তো আমাদের অ্যাসেট বেটা কত? অ্যাসেট বেটা আসলো হলো 1, তাহলে ইকুইটি বেটা কত? 1.367, 1.367। দেন এটাতে কস্ট অফ ইকুইটি বের করতে হবে। জি জি জি, সো আমাদের পেলো বেটা ইকুইটি বের হলো। বেটা ইকুইটি বের হলেই পরের কাজই হচ্ছে কি আপনার কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করা, এই যে কস্ট অফ ইকুইটি। তো কস্ট অফ ইকুইটি আসলো 26.17%। আপনারা বুঝতেছেন? আমি যে শুধু বলে যাচ্ছি, আপনারা বুঝতেছেন কিনা আমি কিন্তু কনফিউশনে আছি। বুঝতেছি স্যার। মানে মূল যেটা মেসেজ সেটা হচ্ছে স্যার, যে প্রথমে অ্যাসেট বেটাকে প্রথমে আগে যদি বিজনেস সেম না থাকে, তাহলে আগে হুম, অ্যাসেট বেটা বের করে নিয়ে তারপরে হচ্ছে ওইটা হচ্ছে ইকুইটি বেটা বের করতে রিগেয়ার হবে করবো, ওই রিগেয়ার বিজনেসের করে জন্য। ইকুইটি বেটা বের করবো। বের ইকুইটি, করবো ইকুইটি বেটা বের করে, দেন কস্ট অফ ইকুইটি বের করবো। জি এরপর জি আবার ওইটা নিয়ে কস্ট অফ ক্যাপিটাল করে, মানে হ্যাঁ ওয়েট হ্যাঁ, দিয়ে কস্ট অফ ক্যাপিটাল, ওইটা কস্ট অফ জি জি ক্যাপিটাল বের জি করবো, এটাই তো স্যার। জি। সো আপনার আসলো কত? ডাব্লিউসিসি 21.5। এই এই সো ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। আপনাদের ফিডব্যাক কিন্তু খুব পোর দেখতেছি আমি। আজকে কি আর কন্টিনিউ করবো না এখানেই শেষ? মাত্র আধা ঘন্টা হলো। করেন স্যার। তাহলে আর না, করেন তাহলে স্যার। আর একটু, তাহলে আর একটু করা উচিত। হ্যাঁ, ম্যাজন 2023 পড়েন, আপনারা পড়েন, একটু জোরে জোরে পড়েন। এপ্রিল মে 2023।
দেখেন কি বলছে, সানমুন লিমিটেড ইজ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম তার মানে তার যে বেটাটা আসবে এটা কি অ্যাসেট বেটা না ইকুইটি বেটা? অ্যাসেট বেটা। অ্যাসেট বেটা। অ্যাসেট বেস। তার এনুয়াল আর্নিংস হচ্ছে 21 মিলিয়ন ইন পারপেচুইটি। তার মানে এনুয়াল আর্নিংস হচ্ছে বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স হলো 21 মিলিয়ন ইন পারপেচুইটি। পারপেচুইটি মানে হচ্ছে অনন্তকাল এটা পেতে থাকে, অনির্দিষ্ট সময়ের জন্য। যে অনির্দিষ্টকাল সময়। The required rate of return of the firm's equity is 16%. তার মানে cost of equity এটা হচ্ছে, হ্যাঁ 16%. যেহেতু all equity finance. The firm distributes all of its earnings as dividend. এবং তার সমস্ত যে কিছু earnings ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। dividend হিসেবে দিয়ে দেয়। The company has 1.3 million ordinary share outstanding and subject to the corporate tax rate of 35%. হ্যাঁ, তার ইকুইটি শেয়ার হচ্ছে আপনার 1/3 মিলিয়ন এবং হচ্ছে কি 35% হচ্ছে তার কস্ট ট্যাক্স রেট। হ্যাঁ, রিক্যাপিটালাইজেশন আন্ডার হুইচ ইট উইল ইস্যু টাকা 30 মিলিয়ন অফ পারপেচুয়াল 9% ডেট এন্ড ইউজ দ্য প্রসিড টু বাই ব্যাক অফ শেয়ার। এবং 30 মিলিয়ন পারপেচুয়াল কি বলে এটা, ওই ডেট ডেট, হ্যাঁ ডেট সে ইউজ করেছে এন্ড ইউজেস দ্য প্রসিড টু বাই ব্যাক অফ শেয়ার, এবং এটা টাকা দিয়েছে কি বাই ব্যাক অফ শেয়ার করবে। যদিও বাংলাদেশে এটা মানে সম্ভব, যে শেয়ারটা উঠে নেবে স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদিও বাংলাদেশে এটা সম্ভব না। হ্যাঁ, প্রথমে বলছে ক্যালকুলেট দ্য বিল অফ দ্য কোম্পানি বিফোর দ্য রিক্যাপিটালাইজেশন প্ল্যান ইজ অ্যানাউন্স। হোয়াট ইজ দ্য বিল অফ ইকুইটি বিফোর অ্যানাউন্সমেন্ট? হোয়াট ইজ দ্য বিল অফ ইকুইটি আফটার অ্যানাউন্সমেন্ট? হোয়াট ইজ দ্য প্রাইস পার শেয়ার? ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, 4টা রিকোয়ারমেন্ট। পারবো? এই নাম্বারটা পারবো স্যার। দেখি এই নাম্বারটা করি, বলেন। কত আসলো এই নাম্বার? 21 মিলিয়ন ইন্টু হচ্ছে সেইটাকে বা হচ্ছে ইয়ে মার্কেটের রেট কত দেয়া আছে ওইটা দিলে টোটাল ভ্যালু বের হবে। হুম, দেখেন আমি বলে দিই, the company is currently all equity firm, so the value as an all equity firm equals to the present value of the after tax cash flow discounted and the cost of the firm's unlevered cost of equity. So the current bill of the company is, bill of the firm say pre-tax earnings 1 minus t into divided by হচ্ছে কি cost of equity. So pre-tax হচ্ছে আপনার 21 থেকে 35% মাইনাস করে দিছি, আর ইয়া হচ্ছে কত 16%। সো আপনার টোটাল বিল অফ দ্য আনগিয়ার্ড ফার্ম হচ্ছে 8,53,00,000। দ্য প্রাইস পার শেয়ার ইজ দ্য টোটাল বিল অফ দ্য কোম্পানি ডিভাইডেড বাই দ্য শেয়ার আউটস্ট্যান্ডিং। তাহলে 85 এত হলো টোটাল নতুন ভ্যালুয়েশন আসছে, আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 13 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 1.3 দিয়ে ভাগ করলাম। সো আপনার প্রাইস পার শেয়ার আসলো কত 665.6। ওকে, ওকে স্যার। B number, use the APB method to calculate the company's value after the recapitalization plan is announced. What is the bill of the equity after the announcement? What is the price per share? সব জিনিস সব। স্যার এখান থেকে হচ্ছে ইন্টারেস্টটা থেকে আগে হচ্ছে প্রিট্যাক্স আর্নিং থেকে ইন্টারেস্ট বাদ যাবে 9%। ইন্টারেস্টটা বাদ দেওয়ার পরে যেটা হবে সেইটা থেকে হচ্ছে ওই ইন্টারেস্টের যে পার্সেন্টেজ আছে 9% দিয়ে ক্যাপিটালাইজ করতে হবে ওই অংশটাকে। এরপরে টোটাল যে ভ্যালু বের করলাম এই 8 কোটি টাকা, ওইখান থেকে ওই ইয়ার ডেটটা বাদ দিতে হবে, যোগ করতে হবে। তাহলে টোটাল ডেট আর ইকুইটি মিলে আমার হচ্ছে ইয়ে টোটাল কস্ট ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল পেয়ে গেলাম। জি, সেইটাকে আমি হচ্ছে আমার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবো। হুম,
তো আসবে সেটি হচ্ছে কি নিউ প্রাইস পার শেয়ার। কে কতটুকু বুঝেছি? এক দুজন খালি ফিডব্যাক দিচ্ছেন, কিন্তু বাকি কিন্তু কেউ কোনো ফিডব্যাক দিচ্ছেন না। কোশ্চেনটা বারবার কেন পড়তে বলতেছি, কোশ্চেন যদি মাথায় ক্যাচ হয়ে যায় তাহলে এটা কেউ আপনার মানে অঙ্কটার সলিউশন দেখবেন কি একদম সহজ হয়ে যায়, এটা কখনো বলবেন না। সি নাম্বার কি বলছে? How many shares will be repurchased? What is the bill of equity after the purchase has been completed? What is price per share? এই এর সহজ জিনিস, হ্যাঁ। টোটাল ক্যাপিটাল যেটা হবে স্যার সেটাকে ভাগ দিতে হবে ইয়া দ্বারা। এখানে 95 হচ্ছে 9 কোটি যেটা 9,50,00,000 যেটা 13 লাখ, হ্যাঁ সেটাকে হ্যাঁ আমরা হচ্ছে ওইটাকে আমরা হচ্ছে ওই এখানে হচ্ছে ডেট যেটা আছে ওইটা হ্যাঁ। বাদ দিয়ে প্রশ্নটার বাদ দিয়ে হচ্ছে রিপারচেজ করবে, তার মানে হচ্ছে ওই এখানে কোশ্চেনটা দেখেন, 1 পয়েন্ট। কোশ্চেনটা দেখে নিন। স্যার এখানে ডেটের যে ভ্যালুটা পেয়েছি ওই ভ্যালুটা দিয়ে ওই পরিমাণ ভ্যালু আমরা হচ্ছে ইকুইটি থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, ইকুইটি থেকে বাদ দিলে বাদ দিয়ে যেটা অংশটা থাকবে সেটা দিয়ে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে দেবো। আপনি কি ক্যালকুলেশন করবেন? হাউ মেনি শেয়ারস উইল বি রিপারচেজ, আপনি কতগুলি শেয়ার হ্যাঁ আপনি রিপারচেজ করবেন, তাই না? আপনি জি কত স্যার। শেয়ার নাম্বার অফ রিপারচেজ করবেন? শেয়ার। তাহলে নাম্বার অফ ডেটের যে শেয়ার। ভ্যালুটা আছে স্যার ওটা দিয়ে আমি হচ্ছে মার্কেট প্রাইস আছে যে শেয়ারের সেটাতে ভাগ করে যতগুলো শেয়ার হবে সেই শেয়ারের সংখ্যাটা দিব। জি জি। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বিল অফ ইকুইটি আফটার দ্য রিপারচেস হ্যাজ বিন কমপ্লিটেড। যখনই আমার এখানে প্রথমে দেখেন আসলে কি এই প্রজেক্টটা ওর আপনার কি বলে এটা ফিজিবল কিনা আমরা কিন্তু এখনো জানি না। দেখেন জি এখানে স্যার। দ্য কোম্পানি উইল ইউজ দ্য এন্টায়ার প্রসিড টু রিপারচেস দ্য ইকুইটি ইউজিং দ্য শেয়ার প্রাইস উই ক্যালকুলেট ইন পার্ট বি দ্য নাম্বার অফ শেয়ার রিফারেন্ট উইল বি শেয়ার পারচেজ। আমরা 30 মিলিয়ন হলো আমরা ডিবেঞ্চার ইস্যু করেছি। আর বর্তমানে এই যে নিউ শেয়ার প্রাইস যেটা অলরেডি ক্যালকুলেশন করেছি বিতে 7310। সো রিপারচেজ নাম্বার অফ শেয়ার হচ্ছে কত আপনার 4,07,045। এখন দেখেন আমরা তো রিপারচেজ করে নিতেছি, তাহলে 13 লাখ শেয়ার ছিল, 13 লাখ থেকে 4,07,000 হয়েছে, এখন কি মাইনাস হয়ে যাবে। তার মানে নিউ শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 8,92,000। আর এটা তো কোম্পানির স্টকে রয়ে গেছে, এটা তো আর মার্কেটে ট্রেড হবে না। তো 8,92,000 হচ্ছে কি আপনার নাও নিউ নাম্বার অফ শেয়ার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন দেখেন আমাদের যে যেহেতু আমরা এই 30 লাখ দিয়ে আমরা কিনে ফেলেছি, নিজের শেয়ার নিজেরাই কিনে ফেলেছি, তাহলে এখানে যে হুম বিলও ছিল 9,95,95,12,500, এখান থেকে কিন্তু এখন আর 30 লাখ টাকা থাকবে না, 30 মিলিয়ন রাইট স্যার। থাকবে না। কেন থাকবে না? নিজের শেয়ার নিজে কিনে নিয়েছি। তাহলে জি স্যার। 95 মাইনাস হলো 30 লাখ। So আপনার নিউ ভ্যালু জি অফ ইকুইটি আসবে কত? 65 লাখ, হুম 65,58 লাখ। আর নিউ নাম্বার অফ জি স্যার। শেয়ার 8,92,950। হ্যাঁ সো হ্যাঁ। নিউ ইকুইটি হচ্ছে 73.30। এটা তো ঠিকই থাকবে স্যার, কিন্তু মূল কথাটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিকই থাকবে। মানে ভ্যালু অফ ইকুইটিতে নাম্বার অফ শেয়ারের প্রাইস তো সেমই থাকবে স্যার, হ্যাঁ 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 জি শুধু শেয়ারের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা করতেছিলাম, জি ওই জি 30 লাখ জি দিয়ে ভাগ দিচ্ছিলাম স্যার। জি। সো জি স্যার। পারচেস প্রাইসের কোনো চেঞ্জ নাই, শেষ। প্রাইস পার শেয়ারের কোনো চেঞ্জ নাই এই। সো আজকে কি এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। নেক্সট দিন আমি আপনারা একটু দেখে নিবেন এটা, আমি একটু আপনাদের এই যে চ্যাট বক্স আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু বাসায় দেখতে হবে, না দেখলে কিন্তু পরের ক্লাসটা কিন্তু বুঝবেন না। আজকে যদিও আমি একটু 2টা অঙ্ক ডিসকাস করেছি, করার পারপাসই হচ্ছে যাতে আপনাদের মোটামুটি একটা লেভেলে নেওয়া যায়, হ্যাঁ। তো এখন আমার রিকোয়েস্ট হচ্ছে বাসায় আপনারা একটু স্টাডি করবেন এটা, এই লেকচার শিটটা আমি দিয়ে জি দিচ্ছি। স্যার।
তো দিয়ে দিলাম, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। নিয়েছেন? সবাই ডাউনলোড করেছেন? জি স্যার, করছি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার, ঠিক আছে। সালাম ওকে, ওকে, জি, থ্যাংক ইউ। সালাম সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।